আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে, সেটা হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। এটাও তোমাদের এটা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত একটা চ্যাপ্টার। আমি আবারও বলছি, আমাদের কিন্তু জুলাইয়ে কিন্তু পরীক্ষা নেওয়ার কথা। আমরা যে ক্র্যাশ কোর্সের, তো জুলাই যেহেতু পরীক্ষা, সেহেতু আমরা খুব দ্রুতই চ্যাপ্টারগুলো আমাদের শেষ করতে হবে। তো আমি যেমন আগের চ্যাপ্টারগুলো যেমন লাইন বাই লাইন ধরে পড়াইছি, তোমাদের কষ্ট একটু কম, তোমাদের তেমন বেশি কষ্ট করতে হয় নাই। তবে এখন একটু তোমাদের একটু নিজেদের একটু কষ্ট করতে হবে। আমি মেন জিনিসগুলো পড়াই দিচ্ছি, তবে ভার্সিটি বা মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমাকে কিন্তু আবার একটু পরিশ্রম করতে হবে একটু করে। তো আমি মেন জিনিসগুলোতে দেখা দিচ্ছি, আমাদের চ্যাপ্টারগুলো শেষ করতে হবে খুব দ্রুতই। দেখো, টিস্যুতন্ত্র। আমরা তাহলে এই চ্যাপ্টারটার মধ্যে প্রথম যে জিনিসটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে টিস্যু জিনিসটা কি। তাহলে অনেকগুলো কোষ, দেখো অনেকগুলো কোষ মিলে কি হয়, টিস্যু হয়, তোমরা জানো। তাহলে দেখো, একগুচ্ছ কোষ যদি একই উৎস থেকে উৎপন্ন হয় এবং একই রকমের কাজ করে, একগুচ্ছ কোষ একই উৎস থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ করে, তখন সেই একগুচ্ছ কোষকে টিস্যু বলা হয়। তোমরা জানো এটা, ওকে? আচ্ছা, ঠিক আছে। আমরা যদি এটা জেনে থাকি, তাহলে আমরা এখন খেয়াল করো, আমরা এই জায়গাটাতে দেখি যে আমরা এই টিস্যু, উদ্ভিদের টিস্যুটা কত রকমের আছে। উদ্ভিদের টিস্যুটাকে আমরা টিস্যুর প্রকারভেদটা আমরা আগে পড়বো। উদ্ভিদের টিস্যুটা হচ্ছে প্রধানত উদ্ভিদের টিস্যুগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা কিছু আছে, এটা হচ্ছে ভাজক টিস্যু, আর একটা হচ্ছে কি স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু একটা কি স্থায়ী টিস্যু। তাহলে কয় ভাগে ভাগ করলাম আমরা টিস্যুকে? আমরা কয় ভাগে ভাগ করলাম বলো? টিস্যুকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা কি স্থায়ী টিস্যু। সিম্পল যে স্যার ভাজক টিস্যুটা কি? সহজ, একদম সহজ। ভাজক টিস্যুটা কি? যে সকল টিস্যুর কোষগুলো বারবার বিভাজিত হয়, বারবার বিভাজিত হয়, তাদেরকে বলা হয় ভাজক টিস্যু। আর যে সকল টিস্যুর কোষগুলো বিভাজিত হয় না, হয়তো বা কোনো একটা সময় হয়তো বা হয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা। যে সকল কোষগুলো বিভাজিত হয় না, সাধারণভাবে যদি আমরা বলি, যে সকল টিস্যুর কোষগুলো বিভাজিত হয় না বা কখনোই বিভাজিত হয় না, তখন এটাকে আমরা বলবো স্থায়ী টিস্যু। সিম্পল একটা কথা, এগুলো বিভাজনক্ষম আর এগুলো হচ্ছে বিভাজনে অক্ষম। ঠিক আছে, এটা বিভাজন ক্ষমতা সম্পন্ন আর এদের বিভাজন ক্ষমতা নেই। ঠিক আছে, তো আমরা মূলত আজকে ভাজক টিস্যুগুলো নিয়ে মূলত আলোচনা করব। তো ভাজক টিস্যুতে কি কি জিনিস রয়েছে সেটা আমরা একটু করে দেখি। এই ভাজক টিস্যুগুলোকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এই ভাজক টিস্যুগুলোকে আমরা, আচ্ছা, ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো আমরা ওকে বলে ফেলি, যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য সেটা আমরা একটু করে জেনে নিই, তারপর আমরা ক্লাসিফিকেশনটা পড়বো। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। তাহলে দেখো, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। তো দেখো, এই বৈশিষ্ট্যগুলো লিখতে গেলে অনেক সময়ের দরকার, কয়েকটা ক্লাস লাগবে। আমি মেইন পয়েন্টগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। নর্মালি চিন্তা করো, ভাজক টিস্যু মানে কি? বারবার বিভাজিত হবে। ভাজক টিস্যু কোষগুলো কি হবে? বারবার বিভাজিত হবে। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে ভাজক টিস্যুর যে কোষগুলো রয়েছে, এগুলো হচ্ছে কোষগুলো হচ্ছে বিপাকীয় কোষ। বিপাকীয় কোষ মানে হচ্ছে কোষগুলোর মধ্যে বারবার ক্রিয়া বিক্রিয়া হবে। যেহেতু ভাজক মানে কোষটা বিভাজিত হচ্ছে, বিভাজিত হবে মানে কি? এখানে বারবার মানে এই কোষগুলো, ভাজক টিস্যু কোষগুলো বিভাজিত হবে। বিভাজিত হইতে হইলে তাকে বিভিন্ন রকমের ক্রিয়া বিক্রিয়া ঘটাতে হবে, বিভিন্ন ধরনের কাজ এখানে হবে। কারণ তোমরা জানো, কোষ বিভাজন চ্যাপ্টারে আমি পড়াইছি যে একটা কোষ ইন্টারফেজ দশা থাকা অবস্থায় কি কি কাজ হয়, ওই কাজগুলোকে আমরা বলতেছি বিপাকীয়। হ্যাঁ, তো এই ভাজক টিস্যু কোষগুলো কি হবে? বারবার মানে বিভাজিত হওয়ার সময় প্রত্যেকটা কোষের মধ্যে আমরা তাদের বুঝতে পারি অনেক ধরনের ক্রিয়া বিক্রিয়া হবে, মানে অনেক ধরনের বিপাক ক্রিয়া হবে। এক কথায় বিপাকীয় কাজ বেশি হবে, একটা জিনিস আমরা বুঝলাম। তারপরে দেখো, একটা জিনিস হচ্ছে, আরেকটা হচ্ছে যে একটা কোষ যখন বিভাজিত হতে যাবে, তার কিন্তু বড় হওয়া দরকার না, তার কিন্তু সমৃদ্ধ হওয়া দরকার। মনে করো একটা এভাবে চিন্তা করো যে মানে একজন পুরুষ বা একজন মেয়ে যদি তাদের যদি বিয়ে করতে হয়, তাদের একটা প্রাপ্ত বয়স হওয়া লাগে, তাই না? এখানে একটা কোষ বিভাজিত হওয়ার জন্য তার একটা আকার আয়তনে বাড়তে হয়। তা আমরা এই জিনিসটি মনে রাখতে পারি, একটা কোষ যখন বিভাজিত হবে, তখন কিন্তু তার একটা আকার প্রয়োজন হয়, একটা নির্দিষ্ট আকার ধারণ করে, মানে আকারটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে এদের আকারটা বড় হয়। নর্মালি ভাজক কোষের আকারটা কি হয়? নর্মালি ভাজক কোষের আকারটা কি হবে? ভাজক কোষের আকার বড় হবে। ভাজক কোষের বা ভাজক টিস্যুর যে কোষগুলো, তাদের আকারগুলো কি হবে? বড় হবে। এই যে বড় হবে,
তাহলে এই যে বড় হবে এবং মোটামুটি বড় হবে, নিউক্লিয়াসটা বড় হবে, নিউক্লিয়াসটা বড় হবে এবং সাইটোপ্লাজমটা ঘন হবে। কারণটা হচ্ছে এখন কোষটাকে বিভাজিত হওয়া লাগবে। তাহলে কোষটা কি হবে, যেহেতু কোষটা বিভাজিত হচ্ছে বারবার, তাহলে তাকে অবশ্যই বড় হয়ে যেতে হবে। তো কোষটা বারবার বড় হয়ে নিউক্লিয়াসটা বড় হবে, সাইটোপ্লাজমটা ঘন হবে। কারণটা হচ্ছে একটা কোষে বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া হয়, বিপাক ক্রিয়া হয়। তো বিপাক ক্রিয়ার জন্য বারবার কি হবে, নিউক্লিয়াসটা কোষটা বড় হবে এবং নিউক্লিয়াসটা বিপাকীয় হবে। তাহলে এটা বারবার ক্রিয়া বিক্রিয়া হবে। আমরা আরেকটা জিনিস বলতে পারি যে ভাজক কোষ আমরা এইভাবে মনে রাখতে পারি যে ভাজক কোষ যেহেতু তার মধ্যে যেহেতু ক্রিয়া বিক্রিয়া হয়ে যাচ্ছে, ভাজকে যেহেতু বিভাজিত হয়ে যাচ্ছে, তাকে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হওয়ার জন্য শক্তির প্রয়োজন আছে না, শক্তির প্রয়োজন আছে। তাহলে সে কোনো রকমের খাবার জমা রাখবে না, সঞ্চিত খাদ্য থাকে না। ভাজক কোষ যেহেতু বিভাজিত হয়ে যাচ্ছে, খাবারগুলো সে জমায় রাখবে না। তার মধ্যে আমরা বলতে পারি এর মধ্যে কোনো সঞ্চিত খাদ্য থাকে না। তো আমরা এই জন্য কি বলতে পারি, সঞ্চিত খাদ্য থাকে না, কারণ খাবারটা সে ব্যবহার করে ফেলে। ঠিক আছে, আমরা বলতে পারি কোনো সঞ্চিত খাদ্য, ইভেন কোনো বর্জ্য পদার্থ থাকবে না। তার মানে এরা খাবার জমায় রাখে না। খাবার যেহেতু জমায় রাখে না, তাহলে এদের আমরা বলতে পারি এদের আরেকটা জিনিস থাকে না, এদের কোষ গহ্বর থাকে না। যেমন আমরা খাবার কোথায় জমায় রাখি, আমরা খাবার কিন্তু জমিয়ে রাখি কিন্তু আমাদের ফ্রিজে, নর্মালি কিন্তু ফ্রিজে জমিয়ে রাখি। ঠিক ওদের খাবারগুলো জমায় রাখে কোথায়, এমনিতে একটা কোষ কোথায় খাবার জমিয়ে রাখে, একটা কোষ খাবার জমিয়ে রাখে কোষ গহ্বরে। আমরা যেমন খাবার ফ্রিজে জমা রাখি, তাহলে এমনিতে একটা কোষ খাবার কোথায় জমা রাখে, ফ্রিজে জমা রাখে, মানে কোষ গহ্বরে জমা রাখে। তো এদের যেহেতু সঞ্চিত খাদ্য নাই, খাবার যেহেতু সঞ্চয় করে না, খাবার যেহেতু জমায় রাখে না, বর্জ্য পদার্থ যেহেতু নাই, তাহলে এদের কোষ গহ্বরও নাই। এদের কি নাই, কোষ গহ্বরও নাই। ঠিক আছে, তারপর আমরা আরেকটা জিনিস বলতে পারি, এই কোষগুলো যেহেতু একটা কোষ বিভাজিত হয়ে আরেকটা কোষ হবে, তাহলে এদের আমরা বলতে পারি এদের কোষপ্রাচীরটা পাতলা হবে নাকি পুরু হবে। কারণ একটা কোষ থেকে যখন দুইটা কোষ হবে, কোষপ্রাচীরগুলো কি ভেঙে যাইতে হবে না, কোষপ্রাচীরগুলো ভেঙেই তো দুইটা কোষ হবে। তো পাতলা হইলে সুবিধা নাকি পুরু হইলে সুবিধা, অবশ্যই পাতলা হইলে সুবিধা। তাহলে ভাজক টিস্যু কোষগুলো পাতলা হবে। ঠিক আছে, তারপর আমরা যদি আরও বলি যে এই কোষগুলো দেখো, এই একটা কোষ থেকে যখন আরেকটা কোষ হবে, এই কোষগুলো যখন একটা কোষ থেকে যখন আরেকটা কোষ বিভাজিত হবে, এই কোষগুলোর মধ্যে যখন বারবার বিভাজিত হচ্ছে, এক জায়গায় কয়েকটা কোষ তৈরি হয়ে যাচ্ছে, বারবার বিভাজিত হয়ে কোষ এখানে তৈরি হচ্ছে। তাহলে এদের মধ্যবর্তী কোনো ফাঁকা জায়গা থাকবে না, আন্তঃকোষীয় ফাঁক থাকবে না। যদি শুদ্ধ করে যদি বলি, আন্তঃকোষীয় কি থাকবে না, আমরা বলতে পারি যে আন্তঃকোষীয় ফাঁক থাকবে না। কেন আন্তঃকোষীয় ফাঁক থাকবে না, কারণ কোষগুলো বারবার বিভাজিত হওয়ার কারণে এই জায়গাগুলো ফিল্ড আপ হয়ে যাচ্ছে, মানে ওই জায়গাটা কোষের সংখ্যা বৃদ্ধি পেয়ে কোষগুলো ঠাসাঠাসি করে থাকবে, ঘনভাবে বিন্যস্ত থাকবে, যার কারণে আন্তঃকোষীয় ফাঁক থাকবে না। কারণ বারবার বিভাজিত হচ্ছে, কোষের সংখ্যা বাড়তেছে, ওই জায়গাটাতে থাকবে না। তো আরেকটা বিষয় আমরা বলতে পারি যে ভাজক টিস্যু কোষগুলোর মধ্যে যে আরেকটা বৈশিষ্ট্য তোমাদের বলা যেতে পারে যে এরা হচ্ছে সমবেশীয়। সমবেশীয় মানে কি, এদের ব্যাসটা সমান। এই যে এদের ব্যাস সমান, এদের এই যে ব্যাস সমান। সাধারণত ব্যাসটা সমান হয় যদি গোলাকার হয়ে থাকে, এদের ব্যাসটা সমান হয়ে থাকে। তবে এরা গোলাকার ছাড়াও এরা হতে পারে চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার, এরকমও হতে পারে। তো আমি যে কথাগুলো, যে পয়েন্ট অফ ভিউ থেকে আমি বললাম, এগুলো আসলে গুছিয়ে লিখে যদি বলতে পারতাম, তাহলে তো তোমরা একটু সুন্দর করে গুছিয়ে লিখতে পারতাম, কিন্তু সময়টা খুবই অল্প, আসলে অনেক অল্প। তোমরা একটু কষ্ট করতে হবে। আমি আবারও বলছি, আমার নর্মাল যেভাবে গুছিয়ে আমি পড়াই, সেটা পড়াতে গেলে অনেক সময়ের দরকার। তোমরা আমার কথাগুলো শুনে আবার বইও পড়তে হবে, পরে তুমি জিনিসগুলো অ্যাকর্ডিং, আমি জাস্ট গ্রস একটা ধারণা দিচ্ছি তোমাদেরকে। তো দেখো, ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো আশা করি তোমরা এভাবে পারবা। প্রথম কথা আমি যেগুলো বললাম, যেগুলো বলছি এগুলোই। প্রথমত যে ভাজক টিস্যুগুলো কি হবে, ভাজক মানে কি, বারবার বিভাজিত হবে, মানে বিভাজন ক্ষমতা সম্পন্ন। আর বিভাজিত হলে কি লাগবে, বিভিন্ন ধরনের শক্তি লাগবে। তাহলে শক্তির জন্য অনেক ধরনের ক্রিয়া বিক্রিয়া হবে, মানে কি বিপাকীয় হবে, মানে বিপাক্রিয়া হবে, এখানে বিপাকীয় প্রক্রিয়া হবে। আর বিপাকীয় প্রক্রিয়া হওয়ার জন্য আমার নিউক্লিয়াসটা বড় থাকবে এবং সাইটোপ্লাজমটাও ঘন থাকবে। তারপর স্যার আর কি বলতে পারি স্যার, হ্যাঁ, বারবার বিভাজিত হবে। আচ্ছা ঠিক আছে, এরা কিন্তু যেহেতু বিপাক্রিয়াটা হবে, তার মধ্যে এরা কি শক্তি উৎপন্ন করবে, এরা খাদ্য ব্যবহার করে ফেলবে, খাদ্য জমায় রাখবে না, মানে এদের সঞ্চিত খাদ্য থাকে না, বর্জ্য পদার্থ থাকে না। আর যেহেতু খাবার জমায় রাখে না, এদের ফ্রিজ থাকার দরকার নেই, মানে কোষ গহ্বর থাকবে না। আর কোষগুলো যদি বারবার বিভাজিত হয়, একটা কোষের চারপাশে একটা সাথে একটা ঠাসাঠাসি করে থাকবে, মানে ঘনসন পাবে, সন্নিবেশিত থাকবে। দুইটা কোষের মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না, আন্তঃকোষীয় ফাঁক থাকে না। ঠিক আছে, আমরা এটাই ভাবে বলতে পারি। তারপর আমরা আর কিভাবে বলতে পারি, আর হচ্ছে
এই জিনিসগুলো তোমরা এভাবে মনে রাখবো। হ্যাঁ, আমরা যেহেতু কোষপ্রাচীরটা যেহেতু একটা কোষ বারবার বিভাজিত হবে, যেহেতু তাহলে কোষপ্রাচীরটা কীরকম হবে, কোষপ্রাচীরগুলো মানে কোষপ্রাচীরগুলো পাতলা হবে, তাহলে বিভাজিত হইতে সুবিধা হবে, কোষপ্রাচীরগুলো পাতলা হয়। এই যে কথাগুলো আমি বললাম, এইগুলো যদি তুমি মাথায় একটু সেট করে নিতে পারো, এই জিনিসগুলো যদি মাথায় সেট করতে পারো, তাহলে তুমি কিন্তু বাহ্যিক টিস্যু বৈশিষ্ট্যগুলো বলে দিতে পারবা, এই কথাগুলোই। হ্যাঁ, আচ্ছা, তারপরে তুমি নোট করার সময় তুমি আমার কথাগুলো একটু শুনে বইটা আর একটু পড়ে তুমি নোটটা করে নিতে পারবা। আমরা বাহ্যিক টিস্যু বৈশিষ্ট্য থেকে আমরা পরবর্তীতে যেটা যাচ্ছি, এটা হচ্ছে বাহ্যিক টিস্যুর প্রকারভেদ। হ্যাঁ, বাহ্যিক টিস্যুর প্রকারভেদ। দেখো, বাহ্যিক টিস্যুটাকে কয়েক ভাগে কিন্তু ভাগ করা যায়। আমি তোমাকে যদি বলি একটু শোনো, স্যার কয় ভাগে ভাগ করা যায়, দেখো আমি বলতেছি। বাহ্যিক টিস্যুটাকে ভাগ করা যায় কয়েক ভাবে। দেখো, বাহ্যিক টিস্যুটাকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি, 4 ভাগে ভাগ করতে পারি। দেখো, বাহ্যিক টিস্যুগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, 4 ভাগে ভাগ করতে পারি। দেখো, এটাকে আমরা যদি ইয়ার অনুসারে ভাগ করি, উৎপত্তি অনুসারে ভাগ করি, তাহলে 3 প্রকারের। তারপরে যদি অবস্থান অনুসারে যদি ভাগ করি, তাও 3 প্রকারের। তারপরে হচ্ছে আমরা যদি এয়ার অনুসারে ভাগ করতে পারি, কোষ বিভাজনের অনুসারে যদি ভাগ করতে পারি, তাও 3 প্রকারের। তারপরে যদি আমরা কাজ অনুসারে ভাগ করি, তাও 3 প্রকারের। তাহলে আমরা কি বুঝলাম? প্রথম কথা হচ্ছে যে এটা কি অনুসারে ভাগ করব, আমরা প্রথমে ভাগ করব হচ্ছে যে এটা উৎপত্তিটা কোথা থেকে। আমরা উৎপত্তি অনুসারে যদি ভাগ করি, তাহলে 3 প্রকার। ঠিক আছে? হ্যাঁ, উৎপত্তি অনুসারে ভাগ করলে আমরা কত প্রকার পাইছি? 3 প্রকার। অবস্থান অনুসারে যদি ভাগ করি, এই যে অবস্থান অনুসারে, তাও 3 প্রকার। আমরা আরেকটা কি বললাম? এটা বলছি যে আমরা কোষ বিভাজন অনুসারে এদের কোষগুলো কিভাবে বিভাজিত হয়, হ্যাঁ, কোষগুলো কিভাবে বিভাজিত হয় সেটার উপর ভিত্তি করে আরও 3 প্রকার। তারপর হচ্ছে আমরা আর কি বলতে পারি, আমরা বললাম কাজ অনুসারে। তো দেখো, ওদের উৎপত্তিটা কোথা থেকে তার উপর ভিত্তি করে 3 রকমের, মানে 3 জায়গা থেকে কোষগুলো উৎপত্তি হতে পারে। বাহ্যিক টিস্যুগুলো 3 জায়গা থেকে উৎপত্তি, 3 প্রকার। 3 প্রকার। অবস্থান, বাহ্যিক টিস্যুগুলো কোনটা কোথায় অবস্থান করে, 3 প্রকার। কোষ বিভাজন কোথায়, মানে এদের কোষগুলো কিভাবে বিভাজিত হয় তার উপর ভিত্তি করে 3 প্রকার। কাজ অনুসারে 3 প্রকার। সিম্পল, 3 3 3 3 3 4 12 প্রকার। ঠিক আছে? তো এখন আমরা যদি প্রথম থেকে যদি বলি যে স্যার আপনি এই নামগুলো একটু বলে ফেলেন। হ্যাঁ, এটা হচ্ছে উৎপত্তি অনুসারে। আমি যদি বলি যে উৎপত্তি অনুসারে একটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। হ্যাঁ, আমি যদি বলি যে প্রোক্যাম্বিয়াম, একটা আছে কি প্রোক্যাম্বিয়াম। স্যার প্রোক্যাম্বিয়ামটা কি? সরি 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 আমি একটু করে এটা হচ্ছে সরি, আমি তোমাদেরকে এটা বলবো প্রোমেরিস্টেম হবে। এটা হবে প্রোমেরিস্টেম। প্রোক্যাম্বিয়াম আসতেছে পরে। এটা হচ্ছে প্রোমেরিস্টেম। প্রোমেরিস্টেম মানে হচ্ছে প্রোমেরিস্টেম, বা এটাকে একটা বাংলা নাম আছে। আমরা ইংলিশগুলো, আচ্ছা তোমাদেরকে একটা ইংলিশ জানতে হবে। মেরিস্টেম মানে ভাজক টিস্যু, তো এটাকে আমরা মেরিস্টেম বলি। হ্যাঁ, মেরিস্টেম, আমরা এটাকে মেরিস্টেম বলি। তো এখানে উৎপত্তি অনুসারে প্রোমেরিস্টেম, উৎপত্তি অনুসারে কি বলছি? প্রোমেরিস্টেম, বা এটাকে আমরা বাংলা একটা নাম আছে, এটাকে আমরা প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু, আমরা এটাকে বলবো প্রারম্ভিক ভাজক টিস্যু। হ্যাঁ, প্রারম্ভিক ভাজক টিস্যু। আচ্ছা, ভাজক টিস্যু তো লিখতেছি এটা। তারপর আমরা যদি বলি যে উৎপত্তি অনুসারে কি বললাম? প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। তারপরে হচ্ছে প্রাইমারি, আরেকটা হচ্ছে কি প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু কি বাংলায় কি বলবো আমরা? প্রাথমিক ভাজক টিস্যু। তারপর হচ্ছে সেকেন্ডারি, আচ্ছা প্রাথমিকটা লিখবো, আচ্ছা লিখে দিচ্ছি, প্রাথমিক ভাজক টিস্যু, আমি বুঝিয়ে দিচ্ছি কোনটা কি। তারপর হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু, সেটাকে আমরা বলবো গৌণ ভাজক টিস্যু, বা এটাকে আমরা বলবো গৌণ ভাজক টিস্যু। তো এখন দেখো, আমি তোমাকে যদি বলি, প্রথম থেকে যদি বলি প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক কোনটা, মানে এগুলো উৎপত্তি অনুসারে ভাগ করা হচ্ছে। উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে, কাজ অনুসারে। তো উৎপত্তি অনুসারে আমরা 3টা ভাগে ভাগ করলাম। ভাজক টিস্যু মানে মেরিস্টেম, তো একটা হচ্ছে প্রোমেরিস্টেম, একটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। হ্যাঁ, প্রাইমারি মেরিস্টেম, একটা সেকেন্ডারি মেরিস্টেম, আর হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। তো দেখো, প্রোমেরিস্টেম কোনটা? প্রোমেরিস্টেম হচ্ছে যেটা হচ্ছে প্রারম্ভিক, যেটাকে বাংলায় করা হচ্ছে কি, যেটাকে প্রোমেরিস্টেম হচ্ছে বাংলায় কি করেছে? প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রাইমারি মেরিস্টেম মানে যেটাকে বাংলায় বলা হয় প্রাথমিক ভাজক টিস্যু। সেকেন্ডারি মেরিস্টেম মানে যেটাকে বাংলায় বলা হচ্ছে গৌণ ভাজক টিস্যু। ক্লিয়ার? ওকে, ফাইন। এখন আমরা এই প্রোমেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম এবং সেকেন্ডারি মেরিস্টেম, এই 3টা জিনিসকে একটু করে আমরা খেয়াল করি, একটু করে আমরা দেখি। সেটা হচ্ছে যে আমরা যদি এইভাবেই বোঝার চেষ্টা করি, যে একটু খেয়াল করো। দেখো, তোমাকে যদি বলি যে স্যার প্রোমেরিস্টেমটা একটু বুঝায় বলেন, এই নামের মধ্যে একটা কথা আছে প্রারম্ভিক, আর এখানে আছে প্রাথমিক। দুটোই কিন্তু শুরু। প্রারম্ভিক মানেও শুরু, প্রথম, এবং প্রাথমিক মানেও কি শুরু। তো
তো এই দুইটা জিনিসই কিন্তু একদম শুরুতে তৈরি হবে। মানে একটা একটা গাছে যদি মানে একটা বীজ যদি বপন করা হয়, একটা বীজ থেকে কি হয়, কাণ্ড হয়, নিচে মূল হয়, উপরে পাতা থাকে, তাই না? এরকমই তো। এখন বিষয়টা হচ্ছে এই প্রোমেরিস্টেমটা হচ্ছে একদম শুরুতে, একদম শুরুতে একদম শুরুতে এটাও কিন্তু ভ্রূণ অবস্থায় তৈরি হবে। দুইটাই কিন্তু ভ্রূণ অবস্থায়। আমি তোমাকে বলি, এটাও ভ্রূণ অবস্থায় তৈরি হবে, এটাও কিন্তু ভ্রূণ অবস্থায় তৈরি হবে। এটাও ভ্রূণ অবস্থায়, এটা মানে এটা প্রারম্ভিক মানে শুরু, প্রাথমিক মানে শুরু। তাহলে এটাও ভ্রূণ অবস্থায় শুরু হবে, এটাও ভ্রূণ অবস্থায়। মানে বীজ থেকে যে ভ্রূণটা হয়, উদ্ভিদে মনে করে এটা বীজ থেকে যে ভ্রূণটা হবে, ওই ভ্রূণের মধ্যেই এই প্রারম্ভিকটা আছে, ওই প্রারম্ভিকটা আছে, এবং ভ্রূণ অবস্থায় কিন্তু এই দুইটাই তৈরি হয়। তবে মনে রাখবা একটা জিনিস, কোনটা আগে তৈরি হয় সবসময় মনে রাখবা, কোনটা আগে লেখা হয়েছে, এই দুটোর মধ্যে কোনটা আগে লিখছি আমি, এটা আগে লিখছি না, তাহলে এটা আগে সৃষ্টি হবে। তো ভ্রূণ অবস্থায় এই প্রারম্ভিক বাহ্যিক টিস্যুটা আগে সৃষ্টি হয়, ওই প্রারম্ভিক থেকেই এক পর্যায়ে প্রাইমারিটা সৃষ্টি হয়। তাহলে দুইটাই কিন্তু শুরুতে সৃষ্টি হবে, তবে একটা এই দুইটার মধ্যে কোনটা আগে সৃষ্টি হয়, এই প্রারম্ভিক বাহ্যিক টিস্যুটা আগে সৃষ্টি হয়। এবং এটা কোথায় থাকে, এই প্রারম্ভিক বাহ্যিক টিস্যুটা মূল এবং কাণ্ডের অগ্রভাগে। এই মনে করো এটা কাণ্ডের অগ্রভাগে, এটা মনে করো মূল, এই মূলের অগ্রভাগে। তো মূল এবং কাণ্ডের অগ্রভাগে, অগ্রভাগে এটা থাকবে। তো প্রারম্ভিক বাহ্যিক টিস্যুটা কোথায় থাকবে, মূল ও কাণ্ডের শীর্ষে থাকবে, মূল ও কাণ্ডের শীর্ষে থাকবে, যেখান থেকে আবার প্রাইমারি বাহ্যিক টিস্যুগুলো সৃষ্টি হবে, যেখান থেকে আবার কি হয়, প্রাইমারি বাহ্যিক টিস্যুগুলো সৃষ্টি হয়। তো আমি জাস্ট বোঝানোর জন্য এইভাবে চিত্রটা রাখতেছি। তো এটা মূল ও কাণ্ডের অগ্রভাগে এই প্রারম্ভিকটা থাকবে, যেখান থেকে প্রাইমারি বাহ্যিক টিস্যুটা সৃষ্টি হবে। তো এটাকে বোঝাচ্ছি প্রাইমারি, এটা হচ্ছে প্রো, হ্যাঁ। তো এটা হচ্ছে প্রো মেরিস্টেম, এটা প্রাইমারি মেরিস্টেম, ঠিক আছে? তাহলে বোঝা গেছে? তাহলে আমি তোমাদেরকে একদম সংক্ষিপ্তভাবে একদম কম সময়ের মধ্যে যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে জিনিসটা হবে এরকম। সেটা হচ্ছে প্রাইমারিস্টেম বা প্রারম্ভিক বাহ্যিক টিস্যু বলতে আমরা কি বুঝি, মানে এখানে দুইটা জিনিসকে আমরা একসাথে পড়বো, প্রোমেরিস্টেম আর হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। প্রোমেরিস্টেম এবং প্রাইমারি মেরিস্টেম দুইটাই কিন্তু শুরুতে একদম ভ্রূণ, একটা উদ্ভিদের শুরু কোথায়, ভ্রূণ, একদম শুরুতে ভ্রূণ অবস্থায় দুইটাই সৃষ্টি হবে। তবে এই দুইটার মধ্যে কোনটা আগে সৃষ্টি হবে, প্রথমে প্রোমেরিস্টেম সৃষ্টি হবে, এই প্রোমেরিস্টেম থেকে তারপর এক পর্যায়ে প্রাইমারি মেরিস্টেমটা সৃষ্টি হয়। তো দুইটাই কি থাকবে, কাণ্ড, এই প্রোমেরিস্টেম এবং প্রাইমারি মেরিস্টেম দুইটাই কাণ্ডের শীর্ষে থাকবে। তবে এই প্রোমেরিস্টেম থেকে কিন্তু প্রাইমারিটা সৃষ্টি হয়, পার্থক্য এটাই। দুইটাই কিন্তু একই রকম, দুইটাই ভ্রূণ অবস্থায় সৃষ্টি হবে এবং দুইটাই মূল ও কাণ্ডের শীর্ষে থাকবে। তবে এই দুইটার মধ্যে এই প্রোমেরিস্টেমটা আগে সৃষ্টি হবে, যেখান থেকে পরবর্তীতে প্রাইমারি মেরিস্টেমগুলো সৃষ্টি হয়। তো আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, হ্যাঁ, যে বাহ্যিক টিস্যুটা ভ্রূণ অবস্থায় সৃষ্টি হয় এবং যে টিস্যু থেকে প্রাইমারি মেরিস্টেম সৃষ্টি হয় তাকে বলা হয় প্রোমেরিস্টেম, সিম্পল। এবং এটা কোথায় থাকবে, কাণ্ড ও মূলের শীর্ষভাগে থাকবে, কাণ্ড এবং মূলের কোথায় থাকবে, শীর্ষভাগে থাকবে। ঠিক প্রাইমারি মেরিস্টেমটা আমরা কি বলবো, প্রাইমারি মেরিস্টেমের ক্ষেত্রে বলবো এই টিস্যুটা ভ্রূণ অবস্থায় সৃষ্টি হয় এবং এই প্রাইমারি মেরিস্টেমটা প্রোমেরিস্টেম থেকে সৃষ্টি হয়। আমরা এইভাবে সংজ্ঞায়িত করবো। এবং এটাও কাণ্ড এবং কি শীর্ষে থাকবে, কাণ্ড এবং মূলের কোথায় থাকবে, শীর্ষে থাকবে। তোমরা এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পারবে। এখান থেকে একটা জিনিস মনে রাখতে পারবা, ওই প্রাইমারি মেরিস্টেমগুলো যদি একটা পর্যায়ে বিভাজন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এরা স্থায়ী টিস্যুতে পরিণত হবে। তাহলে প্রাইমারি বাহ্যিক টিস্যুগুলো এক পর্যায়ে তাদের বিভাজন বন্ধ হয়ে গেছে, তখন এরা হয়ে যাবে প্রাইমারি স্থায়ী টিস্যু। প্রাইমারি কি টিস্যু, প্রাথমিক স্থায়ী টিস্যু হয়ে যাবে। তো এটাই আমরা বলতে পারি, প্রোমেরিস্টেম থেকে যেমন প্রাইমারি টিস্যু সৃষ্টি হয়, প্রাইমারি টিস্যু থেকে হবে, প্রাইমারি বাহ্যিক টিস্যু থেকে আবার প্রাইমারি স্থায়ী টিস্যু সৃষ্টি হবে। ক্লিয়ার? ওকে, ফাইন। এখন আমরা এই জায়গায় চিন্তা করি সেকেন্ডারি মেরিস্টেম বা সেকেন্ডারি ভাজক টিস্যু। তো সেকেন্ডারি মেরিস্টেম বা সেকেন্ডারি কথাটার অর্থ কি, সেকেন্ডারি মানে গৌণ, এটা সেকেন্ডারি নামের মধ্যেই কিন্তু আছে, সেকেন্ডারি ভাজক টিস্যু। কখনো কখনো যদি এমন হয়, এই মনে করো যে, হ্যাঁ, আমি তোমাকে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। সেটা হচ্ছে যে অনেক সময় শেষ বয়সে বিমূর্তি হয়, যেমন আমাদের রেলমন্ত্রী, হ্যাঁ, অনেক বৃদ্ধ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে মনে পড়ছে, আচ্ছা বিয়েটা তো করা হয় নাই, হঠাৎ করে মনে হয়েছে ওনার, ভুলে গেছিল যে বিয়েটা তো করা হয় নাই, আচ্ছা বিয়ের সাতটা বাকি রাখবো কেন, তো উনি বিয়ে করে নিয়েছেন। কিন্তু তো এখানে স্থায়ী টিস্যুগুলো যদি হঠাৎ করে যদি মনে হয় আমার একটু বিভাজিত হয়ে দেখি তো কীরকম হয়, তো কিছু কিছু উদ্ভিদের মধ্যে কিছু কিছু ভাজক টিস্যু আছে যেগুলো হঠাৎ করে বিভাজন হওয়া শুরু হয়, কিছু কিছু স্থায়ী টিস্যু আছে যেগুলো হঠাৎ করে আবার বিভাজন শুরু হয়, সেগুলোকে আমরা বলবো সেকেন্ডারি ভাজক টিস্যু। এমনিতে ভাজক টিস্যুগুলো, এই যে প্রাইমারি ভাজক টিস্যুগুলো কোত্থেকে সৃষ্টি হয়, প্রোমেরিস্টেম থেকে সৃষ্টি হয়। তো প্রোমেরিস্টেম থেকে যেগুলো সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। কিন্তু কিছু আছে যেগুলা স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হবে, সেগুলো হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম।
যেগুলা স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হয়, সেগুলো হচ্ছে কি সেকেন্ডারি মেরিস্টেম। বুঝে গেছে? মনে করো স্থায়ী টিস্যুগুলো হঠাৎ করে বিভাজিত হওয়া শুরু হয়। হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কথাগুলো। তাহলে তোমাদের প্রতি একটু রিকোয়েস্ট থাকবে যে তোমাদেরকে আরও ডিটেইলি একটু স্টাডি করতে হবে, এবং আমি যে কথাগুলো বলছি জাস্ট তোমাদেরকে একটা গ্রস একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? তাই আমাদের উৎপত্তি অনুসারে 3 প্রকার আমরা পেয়ে গেলাম। তোমরা কিন্তু এই ধারণাটা নিয়ে তোমরা আবার একটু করলে পারবো আশা করি। আচ্ছা দেখো, আর হচ্ছে না পারলেও একজন একটু হেল্প নিবা, যথাসম্ভব কমেন্ট করার চেষ্টা করবা, যে যদি পারি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর কি। দেখো এখানে অবস্থান অনুসারে বাহ্যিক টিস্যুটা কত প্রকারের হবে। অবস্থান অনুসারে বাহ্যিক টিস্যুটা হচ্ছে, অবস্থান অনুসারে এটা তো পারবা, অবস্থান অনুসারে বাহ্যিক টিস্যু কত প্রকার। হ্যাঁ, তো দেখো অবস্থান অনুসারে যদি ধরো আমাকে একটা গাছ মনে করো, একটা জীবন্ত গাছ, ধরো এটা আমার শাখা প্রশাখা, আর হচ্ছে এটা হচ্ছে আমার কাণ্ড, অন্য কিছুর দিকে নজর দিও না। তো দেখো এই যে দেখো এটা হচ্ছে ধরো আমার কাণ্ডের শীর্ষভাগ, এটা হচ্ছে আমার শাখা প্রশাখার শীর্ষভাগ, অথবা এটা কাণ্ডের শীর্ষভাগ, ধরো এটা পাতার শীর্ষ। তো দেখো যে ভাজক টিস্যুগুলো খেয়াল করো, যে পার্শ্বগুলো একদম শীর্ষে অবস্থান করে, যে ভাজক টিস্যুগুলো একদম শীর্ষে অবস্থান করে তাদেরকে বলবো আমরা মূল ও কাণ্ডের শীর্ষে অবস্থান করে, এদেরকে আমরা বলবো শীর্ষস্থ ভাজক টিস্যু। ওকে, তাহলে আমরা একটা পেয়ে গেলাম কি শীর্ষস্থ ভাজক টিস্যু। তো যে ভাজক টিস্যুগুলো মূল বা কাণ্ডের শীর্ষে অবস্থান করে এদেরকে আমরা বলবো শীর্ষস্থ ভাজক টিস্যু। সিম্পল, এটা তো আমাদের খুব কঠিন কিছু না। তারপরে আমরা যদি বলি যেটা ভাজক টিস্যুগুলো, আরেকটা আছে যে ভাজক টিস্যু শীর্ষস্থ অবস্থান করে, শীর্ষস্থ ভাজক টিস্যু, এবং আরেকটা আছে যে ভাজক টিস্যুগুলো কিসের মধ্যে অবস্থান করে, দুইটা ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে। আচ্ছা একটু দাঁড়া, একটা কল আসছে, এটা একটু করে নি। ওকে, তাহলে যে ভাজক টিস্যুগুলো দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে সেটাকে আমরা বলবো হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু বা ইন্টারক্যালারি, যেটাকে বলা হয় ইন্টারক্যালারি। তো নিবেশিত যদি আমরা বলি, নিবেশিত একটা কঠিন বাংলা, নিবেশিত ভাজক টিস্যু। আচ্ছা এটা মানে কি, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যদি একটা ভাজক টিস্যু থাকে, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যদি মনে করো দুইটা অবিবাহিত পুরুষের মাঝখানে একটা বিবাহিত পুরুষ, ঠিক আছে, হতে পারে। দেখো এটাকে আমরা বলবো ইন্টারক্যালারি ভাজক টিস্যু। স্যার কিসের সাথে কি মিলাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি এরকমই, দেখো ইন্টারক্যালারি ভাজক টিস্যু, ঠিক আছে। তো দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে মনে করো এইদিকেও স্থায়ী টিস্যু, এদিকেও স্থায়ী টিস্যু, মাঝখানে কি লারে লাপ্পা ভাজক টিস্যু থাকতে পারে একটা উদ্ভিদের মধ্যে। তাহলে এটা হচ্ছে আমরা নিবেশিত ইন্টারক্যালারি, মানে দুজনের মাঝখানে, দুজনের ইন্টারে। ওকে, তা নিবেশিত ভাজক টিস্যু এটা আসলে কিভাবে হয়? তা স্যার এটা কোত্থেকে আসছে? মনে করো যে এটা মনে করো উদ্ভিদের কাণ্ড, তো উদ্ভিদের শীর্ষ, তো মনে করো উদ্ভিদের শীর্ষ, তো উদ্ভিদের শীর্ষ থেকে কিছু অংশ পৃথক হয়ে গেছে, পৃথক হয়ে গিয়ে এগুলো তো নিচের দিকে তো স্থায়ী টিস্যুগুলো থাকবে। তো এটা তো এমনিতে শীর্ষস্থ ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে কিছু কোষ পৃথক হয়ে গেছে, পৃথক হয়ে গিয়ে মনে করো এখানে রয়ে গেছে, তো এদিকে স্থায়ী এদিকে স্থায়ী, মাঝখানে এই জায়গায় ভাজক টিস্যু, তখন এটাকে আমরা বলবো ইন্টারক্যালারি ভাজক টিস্যু। কি বলবো? ইন্টারক্যালারি ভাজক টিস্যু, দুইটা স্থায়ী টিস্যু মাঝখানে। তো একটা হচ্ছে একদম শীর্ষে যেটা থাকবে শীর্ষস্থ, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যেটা থাকবে নিবেশিত বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু। তারপর আমরা যদি আরেকটা যদি বলি যে অবস্থান অনুসারে পার্শ্বীয় ভাজক টিস্যু, আমরা কি বলবো? পার্শ্বীয় ভাজক টিস্যু। খেয়াল করো, এটাকে আমরা বলবো পার্শ্বীয় ভাজক টিস্যু। স্যার পার্শ্বীয় ভাজক টিস্যু বলতে আমরা কি বুঝি? পার্শ্বীয় ভাজক টিস্যু বলতে আমরা বুঝি, পার্শ্বীয় ভাজক টিস্যু হচ্ছে যে টিস্যুগুলো, যে ভাজক টিস্যুগুলো বৃদ্ধি পাওয়ার কারণে একটা গাছ মোটাই বাড়ে, একটা গাছ মোটাই বৃদ্ধি পায়, মনে করো তার ব্যাসটা বাড়বে। তাহলে ঠিক আছে, এটা হচ্ছে কি পার্শ্বীয় ভাজক টিস্যু। তা আশা করি তোমরা বুঝে গেছো। হ্যাঁ, তাই এটা হচ্ছে যে তোমার একটা কাণ্ডের যদি বলি যে মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বি অবস্থিত ভাজক টিস্যুকে পার্শ্বীয় ভাজক টিস্যু বলে। তাহলে মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর বৃদ্ধির জন্য মনে করো একটা গাছ মোটা হচ্ছে কোন কাছে, মানে পাশটা বাড়বে, তার পার্শ্ব বাড়বে, তো পার্শ্বীয় ভাজক টিস্যু। তো দেখো এখন আমি যদি বলি একদম যে ভাজক টিস্যুগুলো একদম শীর্ষে অবস্থান করে, শীর্ষস্থ ভাজক টিস্যু, যেটা দুইটা স্থায়ী টিস্যু মাঝখানে বাস করে না, মানে অবস্থান করে, সেটাকে আমরা নিবেশিত বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু বলবো। আর যেটা পার্শ্বীয় ভাজক টিস্যু মানে যে ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের পার্শ্বটা বাড়ে, উদ্ভিদের ব্যাদ বাড়ে, উদ্ভিদের মোটা হয়, সেটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। হ্যাঁ, আবার তোমরা অনেকেই যারা একটু মোটা আসো, আমার এটা মনে করি, এটা মনে করার দরকার নাই স্যার আমার পার্শ্বীয় ভাজক টিস্যুগুলো অনেক বেশি বিভাজিত হচ্ছে না, এটা শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রে, মানুষের পার্শ্বস্থ ভাজক টিস্যু নাই। মানুষের পার্শ্বীয় ভাজক টিস্যু বলে কিছু নাই, বা শীর্ষস্থ ভাজক টিস্যু বলে কিছু নাই। স্যার আমি তো স্যার খাটো স্যার, তাহলে কি স্যার আমার শীর্ষস্থ ভাজক টিস্যু নাই? বাবা তুমি তো উদ্ভিদ না, তুমি মানুষ, ঠিক আছে। তারপরে তুমি নিবেশিত ভাজক টিস্যু, স্যার আমার একটা জায়গায় বেশি,
বেশি গ্রোথ বেড়ে যাচ্ছে কোনো একটা জায়গায়, তাহলে দেখো এখানে কি স্যার আমার কি ওই দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে কি স্যার ওখানে বাজক টিস্যু ঢুকে আছে নাকি? এটাও হবে না। তো তোমার ক্ষেত্রে অ্যাপ্লাই করিও না, এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা যেটা বলতে পারি শীর্ষস্থ ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু, পাশে ভাজক টিস্যু। তবে আমরা অনেক সময় ফ্রেন্ডরা মজা করতাম আর কি, যে এই তোর তো পার্শ্বীয় ভাজক টিস্যু তো অনেক বেড়ে যাচ্ছে, তো এটা আমরা মজা করে বলতাম আর কি অনেক সময়। তো যাই হোক, এগুলো হচ্ছে কলেজ লাইফের এই আর কি মজা আর কি। তোমরা তো আর কলেজ তো ওইরকম ক্লাস করতে পারো নাই, তাহলে দেখো তা আমরা আশা করি জিনিসগুলো বুঝে গেছি, আমরা ইনশাল্লাহ পারবো। এখন দেখো আমরা একটু পরবর্তীতে একটু যদি আগাই, তো আমরা যদি পরবর্তীতে যদি আমরা যাই যে কোষ বিভাজন কাকে বলে। হ্যাঁ, কোষ বিভাজন অনুসারে এটা কত প্রকারের একটু খেয়াল করো। কোষ বিভাজন অনুসারে যদি আমরা ভাগ করি, সেটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে ভাগ করলে কীরকম হবে, যে কোষগুলো আসলে কীভাবে বিভাজিত হচ্ছে। কোষগুলো এটা একটা ইন্টারেস্টিং, দেখো কোষগুলো যদি বিভাজিত হয় 4 পাশ দিয়ে বিভাজিত হয়, মনে করো এটা দৈর্ঘ্যে, এটা ধরো এটা হচ্ছে দৈর্ঘ্যে কোষগুলো বাড়তেছে, এটা প্রস্থে বাড়তেছে, এটা উচ্চতা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে 4 দিক দিয়ে সমানভাবে বৃদ্ধি পাচ্ছে। ভাজক টিস্যুর কোষগুলো বিভাজিত হওয়ার পরে এটা 4 দিকে বৃদ্ধি পাচ্ছে, তার 4 দিকটাতে বৃদ্ধি পাচ্ছে, মানে তার আয়তনটা বাড়তেছে। সোজা কথায় তার কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে তার আয়তন বাড়ছে। এটা কোনো মাস ভাজক টিস্যু। এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো মাস ভাজক টিস্যু। কোষ বিভাজনটা কিভাবে হচ্ছে? 4 দিকে বিভাজিত হচ্ছে, এটা হচ্ছে মাস ভাজক টিস্যু। যদি 2টা তলে বিভাজিত হয়, এই যে দৈর্ঘ্য এই প্রস্থ, এই যে দৈর্ঘ্য এই প্রস্থ, এটাকে আমরা বলবো এই যে দৈর্ঘ্য এই যে প্রস্থ, এটাকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যদি বিভাজিত হয়, সেটাকে আমরা বলবো 2টা তলে। আসলে কয়টা তলে? 2টা তলে বিভাজিত হচ্ছে, দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর। 2টা মাত্রা তোমরা ফিজিক্সে পড়ছো না, একমাত্রিক বস্তু, দ্বিমাত্রিক বস্তু, ত্রিমাত্রিক বস্তু। যদি সে 2টা তল বলতে এখানে 2টা মাত্রা বোঝাচ্ছে আসলে তোমাদের বইয়ে, কারণ তোমাদের বই যিনি লিখছে উনি তো ফিজিক্স ফাঁকি দিছিল, এই জন্য বলছে 2টা তল। আসলে 2টা তল হবে না, 2টা মাত্রা বরাবর যদি বৃদ্ধি পায়, একটা তল যদিও এই দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর যদি বৃদ্ধি পায়, তখন সেটাকে আমরা বলবো প্লেট ভাজক টিস্যু। প্লেট, এটা অনেকটা প্লেটের মতো দেখাবে, প্লেট ভাজক টিস্যু। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আচ্ছা মাস ভাজক টিস্যু উদাহরণ আমরা দিতে পারি, 4 দিক দিয়ে বৃদ্ধি পাচ্ছে, এটা উদাহরণটা আমরা দিতে পারি উদ্ভিদের কাণ্ড। তো উদ্ভিদের কাণ্ডটাকে যদি আমরা কাটি, উদ্ভিদের কাণ্ড দিয়ে কেটে ফেলি, মাঝখানে যে কতগুলো অংশ পাবো, একটা অংশের নাম হচ্ছে কর্টেক্স। হ্যাঁ, তো উদ্ভিদের কাণ্ড কিন্তু 4 দিকে সমানভাবে বৃদ্ধি পাচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি। তাহলে উদ্ভিদের কাণ্ডকে কাটলে কতগুলো লেয়ার পাবো, তার মধ্যে একটা লেয়ার হচ্ছে কর্টেক্স। এই কর্টেক্স কতগুলো স্তর পাবো আর কি, আমাকে কাটলে অনেকগুলো স্তর পাবো না, মাংস পাবা, তারপর পরিপাকনালী পাবা, তারপর এই যকৃৎ পাবা, এরকম পাবা না। এখানে উদ্ভিদের ক্ষেত্রে যদি কাটা হয় কয়েকটা লেয়ার পাওয়া যাবে, তার মধ্যে একটা স্তর হচ্ছে কর্টেক্স। কোষের কতগুলো স্তর, ওই কর্টেক্সগুলো মূলত মাস ভাজক টিস্যুর 4 দিক থেকে সমানভাবে বৃদ্ধি পাচ্ছে। সো প্লেট ভাজক টিস্যু কি? প্লেট ভাজক টিস্যুতে 2টা স্তরে বৃদ্ধি পাবে, হয় দৈর্ঘ্য এবং প্রস্থ, 2টা মাত্রায় বৃদ্ধি পায়। তবে তোমাদের বইয়ে যেভাবে সেভাবেই বলবা তোমরা, 2টা তলে বৃদ্ধি পায়। তাহলে 2টা তলে বৃদ্ধি পায় কোন জিনিসটা? উদ্ভিদের, এই যে ধরো আমি যে একটা উদ্ভিদ মনে করো, এটা আমার পাতা, তো পাতাটা কয়টা তলে বৃদ্ধি পায়? 2টা তলে বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে পাতা, আমি এখানে লিখে রাখতে পারি, এটা হচ্ছে কর্টেক্স। হ্যাঁ, এবং এটা কি? এটা হচ্ছে পাতা, ঠিক আছে? প্লেটের উদাহরণ হচ্ছে পাতা, জাস্ট 2টা তলে বৃদ্ধি পায়। এখন দেখো, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে 4 দিকে বৃদ্ধি পায়, এটা হচ্ছে মাস ভাজক টিস্যু। এটা 2টা তলে, দৈর্ঘ্য এবং প্রস্থ 2টা তলে বৃদ্ধি পায়, এটা প্লেট ভাজক টিস্যু। এখন যদি জাস্ট একটা তলে বৃদ্ধি পায়, একটা তল বলতে হচ্ছে একটা মাত্রায় বৃদ্ধি পায়, যদি একমাত্রিক এভাবে যদি বৃদ্ধি পায়, তখন সেটাকে আমরা বলবো, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা রিব ভাজক টিস্যু বলবো। যে স্যার রিব কেন বলতেছেন স্যার? স্যার রিব মানে হচ্ছে পাঁজর। রিব মানে কি? রিবের বাংলা হচ্ছে কি? রিবের বাংলা হচ্ছে পাঁজর। হ্যাঁ, পাঁজরে রাখিব তোমায়। হ্যাঁ, পাঁজর নিয়ে অনেক গান আছে। হ্যাঁ, বুকের পাঁজরে আসো তুমি, তাহলে অনেক গান আছে কিন্তু। তাহলে এখানে পাঁজরের কথাটা কেন আসছে? এটা আসছে এই কারণে, কারণ আমাদের পাঁজরগুলো এরকম বাঁকা বাঁকা থাকে না। হ্যাঁ, এই বাঁকা হাড্ডি এই পাঁজরে রাখলে তো তোমার তো মাঝখানে স্টারনাম থাকে না, যদিও চ্যাপ্টারটা তোমাদের শর্ট সিলেবাসে নাই মনে হয়। দেখো খেয়াল করো, এগুলো হচ্ছে একটা পাঁজর। হ্যাঁ, তো আমরা নর্মালি পাতার সাথে যদি আমরা একটা পাতাও যদি আঁকি, খেয়াল করো একটা পাতা, দেখো এই যে দেখো একটা পাতা, এটা একটা পাতা নিলাম। হ্যাঁ, দেখো খেয়াল করো, এটা একটা পাতা নিলাম, এই 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 ধরো পাতার মধ্যে খেয়াল করো, এটা হচ্ছে পাতার মধ্যে একটা মধ্যশিরা থাকে না? পাতার মধ্যে একটা মধ্যশিরা আছে, একটা শিরা আছে, কিন্তু এরও কিন্তু কিছু শাখা থাকে। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো, এখন দেখো এগুলো কিন্তু একমাত্রিকভাবে বৃদ্ধি পাইছে না? এই অংশগুলো কি? পাতার এই অংশগুলো একমাত্রিকভাবে বৃদ্ধি পাইছে, পাতার এই অংশগুলো কি একমাত্রিকভাবে বৃদ্ধি পাইছে। তো এটা অনেক সময় রিবের সাথে তুলনা করা যায়। রিব বা বুকের পাঁজরেও কিন্তু এরকম অংশ থাকে, যেরকম এখানে আছে।
এই জিনিসগুলো রিবের মধ্যে বাঁকা থাকে, এরকম রিবের মধ্যে বাঁকা থাকে, হ্যাঁ এরকম থাকে কিন্তু পাতার মধ্যে। তো এটা অনেকটা রিবের সাথে তুলনা করে এটাকে বলা হচ্ছে রিব বাদক টিস্যু, যেগুলো একমাত্রিকভাবে বৃদ্ধি পায়। বোঝা গেছে? তো এই হচ্ছে রিব বাদক টিস্যু বা মাস বা প্লেট এবং একটা রিব। মাস মানে চারদিকে বৃদ্ধি পাবে এবং এটা হচ্ছে প্লেট মানে দুইটা তলে বৃদ্ধি পাবে, মানে দুইটা মাত্রায় বৃদ্ধি পাবে। রিব বা পাঁজর মানে একমাত্রিক বা একটা তলে বৃদ্ধি পাবে, সেটা আমরা বলতে পারি। হ্যাঁ এই যে ওই শিরাগুলোর কথা আমরা বলতে পারি। আচ্ছা স্যার আর কিছু আছে? হ্যাঁ আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা যদি দেখি যে কাজের উপর ভিত্তি করে, আচ্ছা এগুলো কিন্তু তোমাদের কিন্তু আবার এগুলো উদাহরণগুলো পড়তে হবে। দেখো এখানে কাজগুলো দেখো, কাজগুলো হচ্ছে যে কাজের অনুসারে, স্যার কাজের অনুসারে যদি ভাজক টিস্যুগুলো যদি ভাজক টিস্যু যদি উদ্ভিদের ত্বকটা গঠন করে, যদি একটা ভাজক টিস্যু উদ্ভিদের কি গঠন করে, ত্বক গঠন করে, সেটাকে আমরা বলবো প্রোটোডার্ম। কি বলবো আমরা? প্রোটোডার্ম। আমি আবারও বলি, এটা যদি উদ্ভিদের জাস্ট ত্বকটা গঠন করে তো সেটাকে আমরা বলবো প্রোটোডার্ম। আচ্ছা তারপরে আমরা যদি বলি যে মানে প্রোটোডার্ম বলবো, তারপরে হচ্ছে এই উদ্ভিদের ত্বক গঠন করা ছাড়া উদ্ভিদের আরও কিছু অংশ আছে না, উদ্ভিদের মানে উদ্ভিদের দুই ধরনের স্থায়ী টিস্যু মানে পরিবহন টিস্যু আছে, জাইলেম আছে, ফ্লুয়েম আছে। জাইলেম ফ্লুয়েমের মাঝখানে আরেকটা টিস্যু আছে, তোমরা জাইলেম ফ্লুয়েম তো পড়ছো ক্লাস 10-এ। জাইলেম ফ্লুয়েমের মাঝখানে আরেকটা টিস্যু আছে যেটাকে বলা হয় ক্যাম্বিয়াম। তো জাইলেম, ফ্লুয়েম এবং ক্যাম্বিয়াম তৈরি করে যে টিস্যুটা একত্রে বলবো আমরা প্রোক্যাম্বিয়াম। কি বলবো আমরা? প্রোক্যাম্বিয়াম। তার একটু লিখে নিই আগে, তারপর আবার একটু করে রিমাইন্ডার দিয়ে দিব। প্রোক্যাম্বিয়াম, ঠিক আছে? তারপরে আরও একটা টিস্যু আছে স্যার, কি টিস্যু? প্রোটোডার্ম পাইলাম আমরা, প্রোক্যাম্বিয়াম পাইলাম আমরা, তারপরে একটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। আমরা কি বলবো? একটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, আরটা কি বলবো? গ্রাউন্ড মেরিস্টেম। এই তিনটার আমি একটু করে তোমাদেরকে আবার বলে দিচ্ছি যে প্রোটোডার্ম কোনটা, ডার্ম মানে কি, ডার্মাটোলজি। আমরা কোথাও যদি যাই, দেখো এই ওয়ার্ডগুলো বুঝলেই কিন্তু অনেকটা তোমাদের মনে থাকার কথা। এই যে ডার্ম মানে কি, ডার্মাটোলজি মানে ডার্ম মানে ত্বক, ত্বক। আমরা যদি স্কিনের ডিজিজ হয় আমরা কিন্তু ডার্মাটোলজিতে যাই, ডার্মাটোলজিস্টকে দেখাই, মানে স্কিন বিশেষজ্ঞকে দেখাই। তো এখানে প্রোটোডার্ম, এই ডার্ম এই কথাটার মানে হচ্ছে ত্বক। তাহলে দেখো যে বাহ্যক টিস্যুটা ত্বক গঠন করে, যে বাহ্যক টিস্যুর কাজ হচ্ছে উদ্ভিদের ত্বক গঠন করা, উদ্ভিদের বাকল গঠন করা, যার কাজ সেটা হচ্ছে প্রোটোডার্ম। সিম্পল। তারপর একটা প্রোক্যাম্বিয়াম কি, যে বাহ্যক টিস্যুটার কাজ হচ্ছে জাইলেম, ফ্লুয়েম এবং ক্যাম্বিয়াম টিস্যু গঠন করা। জাইলেম, ফ্লুয়েম এবং ক্যাম্বিয়াম এই তিনটা গঠন করা যে টিস্যুর কাজ সেটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। ঠিক আছে? তাহলে জাইলেম, ফ্লুয়েম তো তুমি জানো, জাইলেম হচ্ছে মূল থেকে পাতা পর্যন্ত বিভিন্ন খনিজ লবণ পরিবহন করে নিয়ে যাওয়া, আর ফ্লুয়েম হচ্ছে খাদ্য পরিবহন করা। তো জাইলেম, ফ্লুয়েম, ওকে। মাঝখানে একটা আছে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়ামের কাজ কি? সিম্পল, ক্যাম্বিয়ামের কাজ তোমরা পারবা। ক্যাম্বিয়ামের কাজটা কি? ক্যাম্বিয়ামের কাজ হচ্ছে মানে এই দুইটার মাঝখানে থাকবে, জাইলেম ফ্লুয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে। তো জাইলেম টিস্যু, ফ্লুয়েম টিস্যু এবং ক্যাম্বিয়াম টিস্যু গঠন করে যে টিস্যু, প্রোক্যাম্বিয়াম টিস্যু। গ্রাউন্ড মেরিস্টেম মানে কি? উদ্ভিদের গ্রাউন্ডটা যে গঠন করে, উদ্ভিদের যে ভিত্তিটা যে গঠন করে, বুঝো না মনে হয়, উদ্ভিদের ভিত্তিটা যে গঠন করে, উদ্ভিদের যে গ্রাউন্ড যেটা গঠন করে সেটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। বুঝো নাই? এই বুঝো নাই কি বলছি? আমি আবার বলি শোনো, উদ্ভিদের যে বেস, উদ্ভিদের যে মূল গঠনটা, এই যে কাণ্ড আছে না, এই কাণ্ডের এই মধ্যে যে একটা বেস তো আছে, একটা উদ্ভিদের, এটা হচ্ছে তার গ্রাউন্ড, এটা তার একটা বেস। এই যে এই জিনিসগুলো গঠন করে যে মেরিস্টেম, তাকে আমরা বলবো আমরা গ্রাউন্ড মেরিস্টেম। আমরা উদাহরণভাবে আমরা বলতে পারি, এখানে বলতে পারি যে আমরা উদাহরণভাবে বলতে পারি মানে কর্টেক্সের কথা বলতে পারি। উদ্ভিদের কাণ্ডটাকে কাটলে আমরা কর্টেক্স পাবো। হ্যাঁ, কর্টেক্স পাবো। আমরা এগুলো কাটবো পরবর্তী লেকচারগুলোতে, উদ্ভিদের কাণ্ডটা কাটলে কীরকম দেখা যায় সেগুলো আমরা দেখবো, তখন আমরা বুঝে যাবো। এই যে কর্টেক্সটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। উদ্ভিদের যে ভিত্তি বা উদ্ভিদের যে ভিতরে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা বলবো ভিত্তি, বা উদ্ভিদের ভিতরটা যেটা দিয়ে গঠিত হয় সেটাকে আমরা বলবো গ্রাউন্ড মেরিস্টেম বা ভিত্তিবাচক টিস্যু বা ভিত্তিবাচক টিস্যু বলা যেতে পারে। তা আশা করি তোমরা একটা আইডিয়া হয়েছে। তোমাদেরকে এখন একটা এখানে একটা হবে, ওভারল্যাপিং হবে। ওভারল্যাপিংটা হচ্ছে, আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, শীর্ষস্থ ভাজক টিস্যুটা কেমন ভাজক টিস্যু হবে? শীর্ষস্থ যেটা উদ্ভিদের কাণ্ডের শীর্ষে আছে, শীর্ষস্থ ভাজক টিস্যুটা কেমন হবে? আমরা বলতে পারি সেটা প্রাইমারি ভাজক টিস্যু হবে, কারণ যেটা একদম শীর্ষে থাকবে। কারণ আমরা জানি প্রাইমারি ভাজকগুলো শীর্ষে থাকে। তাহলে দেখো এখানে আমি যদি শীর্ষস্থ বলি, এটাকে আবার কোন ভাজক টিস্যু বলতে পারবো? এটাকে আবার আমরা প্রাইমারি বলতে পারবো। তো শীর্ষস্থ ভাজক টিস্যুটা আবার এক ধরনের প্রাইমারি ভাজক টিস্যু। আবার পার্শ্বস্থ ভাজক টিস্যুগুলো আবার কি বলতে পারি? পার্শ্বস্থ ভাজক টিস্যু আমরা কি বলতে পারি? যারা স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হচ্ছে। পার্শ্বস্থ ভাজক টিস্যুগুলো কোত্থেকে তৈরি হয়? স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হয়। তা আমরা বলতে পারি পার্শ্বস্থ ভাজক টিস্যুগুলো আবার এক ধরনের
এক ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যু। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে পার্শ্বস্থ ভাজক টিস্যুগুলো এক ধরনের কি আবার সেকেন্ডারি ভাজক টিস্যু, মানে টিস্যুগুলো তো একই, মানে টিস্যুগুলো তো ওই আগেরগুলোই, আমরা ভাগ করলাম আর কি। আমি আবারও বলছি, যেটা একদম শীর্ষে আছে সেটা কিন্তু আবার এক ধরনের প্রাইমারি বলতে পারি, আবার যেটা পার্শ্বে আছে সেটাকে আবার সেকেন্ডারি ভাজক টিস্যু বলতে পারি। কারণ পার্শ্বস্থ যে টিস্যুগুলো এগুলো কিন্তু আবার স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হয়, তো আবার দ্বিতীয়বার স্থায়ী টিস্যু থেকে যারা সৃষ্টি হয় এরাই হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। বুঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। বুঝছো তোমরা? ঠিক আছে, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা যদি আমরা একটু সামনের দিকে আগাবো, আমরা একটু সামনের দিকে আগাই, সেটা হচ্ছে যে আমরা এখন চলে যাই, আমরা এখন কয় পৃষ্ঠা পড়ে গেছে দেখো। এইভাবে পড়ালে কিন্তু দেখো আমার লাইন বাই লাইন পড়ালে কী পরিমাণ কষ্ট হয়, আমি কিন্তু সেই কষ্টটাই কিন্তু এতদিন করে আসছি। আসলে আমার প্রথম অভিজ্ঞতা এইভাবে পড়ানোটা আমার লাইফের প্রথম। হ্যাঁ, তো যাই হোক, জিনিসটা হচ্ছে যে তোমাদের এই জিনিসগুলো মেন জিনিসগুলো আমি পড়াই দিচ্ছি। তাহলে দেখো টিস্যুতন্ত্র, আমরা উদ্ভিদের টিস্যুতন্ত্রটাকে আমরা আবার ভাগ করি, একটু খেয়াল করো। আমরা আগামী জুলাই মাসের মধ্যে শেষ করতে হলে আমাদের বড় জোর একটা চ্যাপ্টারে দিয়েছে, 3টার বেশি ক্লাস নেওয়া টাফ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখো টিস্যুতন্ত্র যদি আমরা বলি, যে টিস্যুতন্ত্র জিনিসটা কি, উদ্ভিদের টিস্যুগুলোকে আবার এমনভাবে ভাগ করা হয়েছে। আমরা একটু আগে যখন বাজেট টিস্যুগুলো আমরা পড়লাম, ওইভাবে আমরা টিস্যুগুলোকে, মানে উদ্ভিদের মধ্যে বিভিন্ন রকমের টিস্যু রয়েছে। উদ্ভিদের মধ্যে বলা হচ্ছে যে উদ্ভিদের মধ্যে প্রধানত 3 রকমের টিস্যু আছে। আচ্ছা, তোমাদেরকে তোমরা আমরা এই জিনিসটা পাইছি কি না জানি না, যদি বলো যে আমাদের শরীরে, একটা প্রাণীর শরীরে কয় ধরনের টিস্যু আছে, তোমাদেরকে বলি যে আমরা যারা প্রাণী আছি, প্রাণীদের 3 রকমের টিস্যু আছে। একটা যে আমাদের ত্বকটা যে গঠন করে যে টিস্যুটা, এটাকে বলো আমরা আবরণী টিস্যু। ঠিক আছে, তারপর হচ্ছে একটু ভিতরে যদি যাই, আমরা কি পাবো, আমরা পাবো মাংসপেশি পাবো, সেটা হচ্ছে পেশি টিস্যু। আচ্ছা, মাংসপেশির মধ্যে রক্ত আর হাড্ডি আছে, এই রক্ত আর হাড্ডিকে বলি আমরা যোজক টিস্যু। আর ত্বকের মধ্যে স্নায়ু আছে, এটাকে আমরা স্নায়ু টিস্যু। আমরা 4 ধরনের টিস্যু পাওয়া যায়। তো প্রাণীদের ক্ষেত্রে 4 ধরনের টিস্যু পাওয়া যায়। তো এদের ক্ষেত্রে আমার খেয়াল করো, দেখো এই টিস্যুতন্ত্রগুলোকে আবার 2টা ভাগে ভাগ, মানে এদেরকে উদ্ভিদের ক্ষেত্রে টিস্যুতন্ত্রগুলোকে আবার 3 ভাগে ভাগ করা যায়। উদ্ভিদের ক্ষেত্রে টিস্যুগুলোকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এপিডার্মাল, একটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে ভাস্কুলার। একটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। এখানে একটু আগে শুধুমাত্র ভাজকগুলোকে নিয়ে কথা বলছি, নিয়ে কথা বলছি। কারণ কয়েক রকমের টিস্যু মিলিয়ে টিস্যুতন্ত্র গঠিত হবে, সব রকমের টিস্যু এখানে আসবে, স্থায়ী এবং ভাজক সবই মিলিয়ে আমরা টিস্যুতন্ত্রগুলোকে, মানে টিস্যুগুলোকে আবার আমরা অন্যভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে এপিডার্মাল ভাজক টিস্যু, এবং আরেকটা হচ্ছে কি, যেটা বলছিলাম তোমাদেরকে, গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এপিডার্মাল, একটা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আরটা হচ্ছে কি ভাস্কুলার টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্র, বলি যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আরটা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভাস্কুলার টিস্যুতন্ত্র। তো একটা হচ্ছে এপিডার্মাল, একটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে ভাস্কুলার। একটা এপিডার্মাল, একটা গ্রাউন্ড, একটা ভাস্কুলার। ওকে, তো দেখো এই 3টা নাম তোমরা আগে মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু রিডিং দাও, বাকি জিনিসগুলো বুঝে যাবা। স্যার এপিডার্মাল দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? এপিডার্মাল হচ্ছে এই যে দেখো, এই যে ডার্মাল কথাটা আছে এখানে। আচ্ছা, আমি আবার বলি, একটু আগে আমি শুধুমাত্র ভাজকের কথা বলছি, এখন কিন্তু শুধু ভাজক না, এখন হচ্ছে সব মিলিয়ে। আমি যে ত্বকটা, উদ্ভিদের যে বাকলটা খেয়াল করো, উদ্ভিদের যে বাকল বা ত্বকটা, উদ্ভিদের ত্বকে আমরা শুধু বলছি উদ্ভিদের ত্বকের মধ্যে কিছু ভাজক টিস্যু থাকে। এখন আমরা বলতেছি উদ্ভিদের ত্বকের মধ্যে কি শুধুই ভাজক টিস্যু থাকবে, আর অন্যান্য টিস্যু তো থাকবে, তাই না? যেমন আমাদের ত্বকে কি শুধু লোম আছে? আমাদের ত্বকে তো বিভিন্ন ধরনের কোষ আছে, বিভিন্ন ধরনের গ্রন্থি আছে, গ্রন্থি আছে, যেটা দিয়ে আমরা ঘেমে যাই। তারপরে দুগ্ধ গ্রন্থি আছে, এটা কিন্তু ত্বকীয় একটা গ্রন্থি। যাই হোক, আমরা কিন্তু এখন শুধুমাত্র ত্বকের মধ্যে, একটু আগে পড়ছি ত্বকটা ভাজক টিস্যু দিয়ে কিছু ত্বক তৈরি হয়, ভাজক টিস্যুর কিছু কোষ দিয়ে ত্বকটা তৈরি হয়। কিন্তু আমরা এখন পড়তেছি এইভাবে যে ত্বকের মধ্যে কত রকমের টিস্যু আছে, সেগুলোকে আমরা বলি ত্বকীয় টিস্যুতন্ত্র, বা আমরা বলবো এপিডার্মাল টিস্যু। বুঝো না মনে হয়? আমরা একটু আগে কি বললাম, যে ভাজক টিস্যু দিয়ে ত্বকটা গঠিত হয়। এখন আমরা পড়তেছি ত্বকের মধ্যে কত রকমের টিস্যু আছে, এই কত রকমের টিস্যুকে আমরা বলি টিস্যুতন্ত্র। ত্বকের মধ্যে যত রকমের টিস্যু আছে এদেরকে আমরা বলবো ত্বকীয় টিস্যুতন্ত্র বা এপিডার্মাল টিস্যুতন্ত্র।
ত্বকীয় টিস্যুতন্ত্র বা এপিডার্মাল টিস্যুতন্ত্র। ডার্মাল মানেই ত্বক, হ্যাঁ। গ্রাউন্ড মেরিস্টেম মানে আমরা একটু আগে বলছি যে বায়ো টিস্যুগুলো দিয়ে কিছু উদ্ভিদের গ্রাউন্ডটা তৈরি হয়, ভিত্তিটা তৈরি হয়। এখন আমরা বলতেছি যে উদ্ভিদের যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডের মধ্যে কত রকমের টিস্যু আছে, সেটা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এখন এখানে বলতেছি ভাস্কুলার টিস্যুতন্ত্র। আমরা বলছি কিছু টিস্যু দিয়ে আমাদের পরিবহন টিস্যুটা তৈরি হয়, কিছু ভালো টিস্যু দিয়ে পরিবহন টিস্যু তৈরি হয়। এবং এই ভাস্কুলারের বাংলা কি? ভাস্কুলারের বাংলা হচ্ছে পরিবহন টিস্যু, হ্যাঁ। এই পরিবহন টিস্যুর মধ্যে যত রকমের টিস্যু আছে সেগুলোকে আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্র বা পরিবহন টিস্যুতন্ত্র বলে থাকি, ঠিক আছে। তো আমরা প্রথম যেটা আমরা গ্রাউন্ডটা আমরা আগামী লেকচারে পড়বো, গ্রাউন্ড টিস্যুতন্ত্রটা আমরা আগামী লেকচারে পড়বো। আর না, গ্রাউন্ড না, হ্যাঁ, গ্রাউন্ডটা আমরা আগামী লেকচারে পড়বো এবং পরিবহন টিস্যুটা আমরা 3 নম্বর লেকচারে পড়বো, হ্যাঁ। আমরা এই জায়গায় আসি, আমরা এখন এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্রটা বলি। খেয়াল করো, দেখো এই যে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র বলতে স্যার আমরা কি বুঝেন? তাই ত্বকের মধ্যে যত রকমের জিনিস আছে সবকটাকে আমরা বলি ত্বকীয় টিস্যুতন্ত্র বা আমরা বলি এপিডার্মাল টিস্যুতন্ত্র, তাই না? এখন আমরা যদি বলি যে স্যার আপনি এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্রগুলো কি স্যার কী কী থাকবে? নর্মালি তো এক হচ্ছে ত্বকীয় টিস্যুর মধ্যে ত্বক থাকবে, এক নম্বরে কি এপিডার্মিস থাকবে। এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে এপিডার্মিস থাকবে। এপিডার্মিস মানে কি? ত্বক। এপিডার্মিস মানে কি? ত্বক থাকবে, ত্বক। স্যার ত্বকের মধ্যে আর কি থাকবে? হ্যাঁ, বিভিন্ন এপিডার্মাল উপাঙ্গ থাকবে। এপিডার্মিসের উপাঙ্গ, এপিডার্মিসের উপাঙ্গ মানে কি? আমাদের ত্বকে কিছু অঙ্গ আছে না, আমাদের ত্বকে যেমন ত্বকীয় উপাঙ্গ বলতে আমরা বিভিন্ন গ্রন্থির কথা বলতে পারি, দুগ্ধ গ্রন্থি, ঘর্মগ্রন্থি, সিবাসিয়াস গ্রন্থি এ থাকবে, এগুলো তোমরা প্রাণীবিজ্ঞানে পড়েছ। তো এই ত্বক তো থাকবে, এপিডার্মিস বা ত্বক। তারপর হচ্ছে এপিডার্মাল উপাঙ্গ, আমরা আর কি বলবো? এপিডার্মাল। খেয়াল করো, আমরা যদি বলি যে এপিডার্মাল, আমরা বলবো যে এপিডার্মাল উপাঙ্গ থাকবে। আমরা কি বলতে পারি? এপিডার্মাল উপাঙ্গ থাকে। 3 নাম্বার হচ্ছে বিভিন্ন এপিডার্মাল উপাঙ্গের মধ্যে আমরা যদি বলি যে একটা জিনিস খেয়াল করো, এপিডার্মাল উপাঙ্গের মধ্যে আমরা যেগুলো আছে সেগুলো পরবর্তীতে পড়বো। তার আমরা আরেকটা জিনিস বলে ফেলি যে ত্বকের মধ্যে স্টোমেটা বা পত্ররন্ধ্র থাকবে। কারণ পাতার ত্বকের মধ্যে কি ছিদ্র থাকে না? পাতার ত্বকের মধ্যে কিছু ছোট ছোট ছিদ্র থাকে, এবং আমরা পত্ররন্ধ্র বলি। তাহলে আমরা বলি এখানে যে পত্ররন্ধ্র থাকে, কি থাকবে? পত্ররন্ধ্র, বা ইংলিশে এটাকে স্টোমেটা বলা হয় থাকে, বা এটাকে বলা হয় স্টোমেটা। স্টোমেটা, এটাকে আমরা বলবো স্টোমেটা। আচ্ছা, ফ্যানটা আমি একটু ছাড়ি, যদি বেশি আওয়াজ হয় আমাকে একটু জানিও, হ্যাঁ। আমি পুরো ভিজে গেছি, বেশি আওয়াজ হলে আমাকে একটু জানিও, হ্যাঁ। তো দেখো, একটা হচ্ছে এপিডার্মাল বা ত্বকীয়, এটা হচ্ছে এপিডার্মিস। কি কি থাকবে? ত্বক নিজে থাকবে। তারপরে এপিডার্মের মধ্যে কিছু অঙ্গ থাকবে, যেমন আমাদের শরীরে যেমন লোম, দুগ্ধগ্রন্থি, ঘর্মগ্রন্থি আছে, এদের ক্ষেত্রে কিছু উপাঙ্গ থাকবে। তারপর হচ্ছে কিছু ছিদ্র থাকবে, ওদের ত্বকটার মধ্যে কিছু ছিদ্র থাকবে। এটা পাতার ত্বকের মধ্যে পত্ররন্ধ্র থাকে, কচিকাণ্ডের ত্বকের মধ্যে পত্ররন্ধ্র বা স্টোমাটা থাকবে। আচ্ছা, আমাকে একটু জানাও আওয়াজটা কেমন হচ্ছে, একটু দেখো তো। আচ্ছা, বুঝতেছো কথা? বুঝতেছো? আচ্ছা, ঠিক আছে। দেখো, তোমাদের বুঝতে অসুবিধা হলেও, কথা শুনতে অসুবিধা হলে একটু জানিও, হ্যাঁ। আমি অফ করে দিব। দেখো, একটা হচ্ছে, দেখো মানে যদি বুঝতেই না পারো তাহলে তো কষ্টটা পুরোটাই বৃথা হয়ে যাবে, হ্যাঁ। আমি যদি বলি যে এপিডার্মাল বা ত্বকীয় বলতে আমরা বুঝতেছি এপিডার্মিস বা ত্বক, মানে এই এপিডার্মাল মানে উদ্ভিদের ত্বকের মধ্যে যে জিনিসগুলো থাকবে, উদ্ভিদের ত্বকীয় তন্ত্রের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে এপিডার্মিস বা ত্বক। তারপর হচ্ছে এপিডার্মাল উপাঙ্গ, বিভিন্ন ধরনের অঙ্গ উপাঙ্গ থাকবে। তারপর হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমেটা থাকবে। এখন দেখো, এপিডার্মিসটা আসলে কি দিয়ে তৈরি? ত্বকটা আসলে কয়েকটা লেয়ারে তৈরি। বলা হচ্ছে এখানে এক সারি কোষ দিয়ে ত্বক তৈরি হয়। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে, আমি একটু জোরে বলার চেষ্টা করতেছি, দেখো কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে এক সারি কোষ দিয়ে তার ত্বকটা গঠিত হয়। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে এক সারি কোষ দিয়ে তার ত্বকটা গঠিত হয়। এটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র, মানে এটা হচ্ছে তার এপিডার্মিস ত্বক। মানে ত্বকটা গঠনটা কীরকম? এক সারি কোষ দিয়ে তৈরি হবে, এক সারি কোষ, বা কিছু আছে 2 সারি, হ্যাঁ, কিছু আছে 2 সারি কোষ দিয়ে তৈরি, এবং কিছু আছে একাধিক সারি,
হ্যাঁ, 2-এর অধিক সারি, কিছু আছে 2-এর অধিক সারি। তাহলে কিছু কিছু উদ্ভিদ আছে যাদের কোষগুলো 1 সারি কোষ দিয়ে ত্বকটা গঠিত হয়, কিছু কিছু উদ্ভিদ আছে 2 সারি কোষ দিয়ে তাদের ত্বকটা গঠিত হয়। 2 সারি মানে এই যে 2 সারি। কিছু কিছু উদ্ভিদ আছে যাদের 2-এর অধিক সারি দিয়ে উদ্ভিদগুলো গঠিত হয়। আবার একটা জিনিস মনে রাখবা, ওই তাদের কাণ্ডের বাইরে, ধরো এটা কাণ্ডের ত্বক, এখানে 1 সারি 2 সারি বা 3 সারি কোষ আছে, তাদের বাইরে কিন্তু একটা মোম জাতীয় আস্তরণ তৈরি হবে। খেয়াল করো, একটা মোম জাতীয় আস্তরণ তৈরি হবে। খেয়াল করো, তাদের বাইরে একটা মোম জাতীয় আস্তরণ তৈরি হবে। ওই মোম জাতীয় আস্তরণটাকে বলা হয় কিউটিকল। এই মোম জাতীয় এই আস্তরণটাকে বলা হয় কি? কিউটিকল। কিউটিকল এটা কিউটিন পদার্থ দিয়ে তৈরি। কিউটিন পদার্থ দিয়ে তৈরি একটা মোম জাতীয় আস্তরণ থাকে, এটাকে আমরা কিউটিকল বলবো। আচ্ছা ঠিক আছে স্যার, এই ত্বকের মধ্যে কি কি উপাঙ্গ থাকে খেয়াল করো। ত্বকের মধ্যে যেমন আমাদের ত্বকে যেমন রোম আছে, মানে আমাদের ত্বকে যেমন কি, এটাকে কি বলে? লোম বলে। আমাদের ত্বকে যেমন লোম থাকে, এদের ক্ষেত্রেও এরকম কিছু থাকবে। যেমন কি কি থাকবে? এদের ত্বকে থাকবে রোম, এদের ত্বকে থাকবে কি? রোম বা ট্রাইকোম। এদেরকে কি বলা হয়? রোম বা ট্রাইকোম থাকবে, ঠিক আছে। তারপরে এদের মধ্যে থাকবে হচ্ছে শল্ক, তারপরে হচ্ছে হ্যাঁ কোলেটার্স, এবং এদের আরেকটা জিনিস থাকবে থলি। যেন দেখো, আমরা কি বুঝলাম? প্রথম বলছি ত্বকটার কথা। ত্বকটা কয়েক সারিতে বিন্যস্ত, 1 সারি অথবা 2 সারি, বা কিছু আছে 2-এর অধিক সারি দিয়ে, অধিক সারির কোষ দিয়ে একটা এপিডার্মিস বা ত্বকটা গঠিত হয়। এখন আমরা বলতেছি স্যার এপিডার্মাল উপাঙ্গ জিনিসটা কি? এপিডার্মাল উপাঙ্গটা কি? এপিডার্মাল উপাঙ্গটা হচ্ছে মানে ত্বকের মধ্যে, খেয়াল করো, ত্বকের মধ্যে যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলোকে বলা হচ্ছে এপিডার্মাল উপাঙ্গ। যেমন আমাদের ত্বকে লোম আছে, গ্রন্থি আছে, এরকম এদের ত্বকে আছে রোম, এদের ত্বকে আছে শল্ক, কোলেটার্স, থলি। এখন স্যার এগুলো আমাকে একটু পরে বলে দেন। হ্যাঁ, একটু করে যদি বলি যে এই রোম জিনিসটা কি, দেখো ও রোম হচ্ছে, ভালো করে খেয়াল করো, আমাদের অলরেডি কিন্তু বলে ফেলছি আমি, আমাদের ত্বকে যেমন রোম থাকে, লোম থাকে আমাদের ত্বকে, এদের থাকবে কি? রোম। কাণ্ডের মধ্যে কি থাকবে? কাণ্ডরোম। তাহলে মূলের মধ্যে মূল রোম, মূলের মধ্যে আবার এগুলো 2 রকম। মূলের মধ্যে যে রোমগুলো থাকে এদেরকে বলা হয় মূল রোম, আর কাণ্ডের মধ্যে যে রোমগুলো থাকে এদেরকে বলা হয় কাণ্ডরোম, ঠিক আছে। শল্ক জিনিসটা কি? শল্ক হচ্ছে এক বিশেষ ধরনের রোম। শল্কটা হচ্ছে একটা বিশেষ ধরনের রোমকে বলা হয় শল্ক। একটা বিশেষ ধরনের রোমকে বলা হয় শল্ক। জাস্ট এতটুকু তোমাদের বই বলা আছে, যে সেটা বলবা। শল্ক তোমরা বুঝতে পারবা ভালো করে তোমরা যদি টেরিস উদ্ভিদগুলো পড়ে থাকো। টেরিস, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ওই টেরিস উদ্ভিদের কাণ্ডের চারপাশে কিন্তু শল্কপত্র থাকে। তো শল্কটা হচ্ছে একটা বিশেষ ধরনের রোম, জাস্ট এটা বলবো। স্যার কোলেটার্সটা কি? এটাও তোমাদের বই এভাবেই বলা হয়েছে। কোলেটার্স হচ্ছে আরও এক ধরনের বিশেষ রোম। তাহলে দেখো, রোম হচ্ছে এরকম থাকবে, শল্কটা হচ্ছে এইভাবে পেঁচানো থাকবে, পাতার মতোই শল্কপত্র। আর কোলেটার্সটাও এক বিশেষ ধরনের রোম। আর থলি মানে কি? এদের ত্বকের মধ্যে এক রকমের থলি থাকে। এদের ত্বকের মধ্যে, এদের এপিডার্মাল ত্বকের মধ্যে, মানে এদের ত্বকটার মধ্যে এরকম কিছু কিছু ত্বক থাকে, এরকম কিছু কিছু থলি থাকে, এরকম কিছু কিছু কি থাকে? থলি থাকে। তো এই থলিগুলাকে আমরা বলতেছি নর্মালি থলি। এই থলিগুলা ত্বকের মধ্যে থাকে, এটা ত্বকের একটা উপাঙ্গ। স্যার এই থলিগুলা কেন দরকার? এই থলিগুলাতে ওরা পানি জমায় রাখে। কি জমায় রাখে? ওরা পানি জমিয়ে রাখে। আচ্ছা, আমার সাউন্ডটা তো আমার নিজেরই বিরক্ত লাগতেছে। সাউন্ডটা কি বেশি খারাপ লাগতেছে? আচ্ছা, কিউটিকলটা যে পদার্থ দিয়ে তৈরি, কিউটিন নামক পদার্থ দিয়ে কিউটিকল আবরণ তৈরি হয়। কিউটিন নামক পদার্থ দিয়ে কিউটিকল আবরণ তৈরি হয়। এটা নিয়ে চুলচিরাচিরি করো, তুমি চুলচিরাচিরি করো, ওই দিক দিয়ে আরেকজন মেডিকেলে ঠিক যাবে। হ্যাঁ, খেয়াল করো। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এপিডার্মাল বা ত্বকীয়টাকে 3টা ভাগে ভাগ করলাম। এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুটাকে 3টা ভাগে ভাগ করলে, একটা হচ্ছে এপিডার্মিস বা ত্বক, একটা হচ্ছে এপিডার্মাল উপাঙ্গ, আর একটা হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমেটা। এটা হচ্ছে যে প্রথম হচ্ছে ত্বকটার কথা বলতেছি, 1 সারি কোষ বা 2 সারি কোষ বা 3 সারি কোষ দিয়ে ত্বকটা গড়ি হয়।
এপিডার্মাল উপাঙ্গ জিনিসটা কি? এপিডার্মাল উপাঙ্গটা হচ্ছে ত্বকের মধ্যে যে উপাঙ্গগুলো থাকে, যেমন রোম, শল্ক, কোলেটাস, থলি। রোম কি? আমাদের যেমন লোম থাকে, ওদের থাকে রোম। শল্কটা কি? শল্কটা অনেকটা পাতার মতো ত্বকের থেকে তৈরি হয়, আর এটাও এক বিশেষ ধরনের রোম। কোলেটাস এটাও এক ধরনের বিশেষ রোম। এটা হচ্ছে সাধারণ রোম, এগুলো হচ্ছে এক ধরনের বিশেষ রোম। তা দেখো আমাদের দেখো এইগুলো কিন্তু এক রকমের চুল। তো এখানে বলতেছি আমরা লোম, এখানে বলতেছি আমরা দাড়ি, ঠিক আছে? তারপরে আমরা এখানে বলতেছি চুল, আর অনেক জায়গায় আছে, এগুলো বলা যাচ্ছে না। তো দেখো এইটা হচ্ছে এই শল্কতা। তাহলে আমরা যদি একটু নিচের দিকে আসি, মানে এগুলো বিশেষ ধরনের রোম আর কি। তারপরে থলিটা কি? ত্বকের মধ্যে খেয়াল করো, ত্বকের মধ্যে কিরকম থলি আকৃতির কিছু উপাঙ্গ থাকবে, যেগুলো তারা পানি জমায় রাখে, ঠিক আছে? তো আমরা আশা করি বুঝে গিয়েছি। আচ্ছা, এগুলো হচ্ছে উপাঙ্গ। আমরা এখন পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র বলতে, পত্ররন্ধ্র তো আমরা জানি, পত্ররন্ধ্র জানি না আমরা? হ্যাঁ, পত্ররন্ধ্রটা আমাদের মোটামুটি জানা আছে। তোমাদের উদ্ভিদ শারীর তত্ত্বের মধ্যে কিন্তু আমি পত্ররন্ধ্রটা একদম ডিটেইলি পড়াইছিলাম কিন্তু। হ্যাঁ, তো এখন খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, আমি যদি বলি যে স্যার পত্ররন্ধ্রটা কি একটু বুঝান তো স্যার? হ্যাঁ বুঝাবো, একটু দাঁড়াও। তাহলে আমরা পত্ররন্ধ্রটা একটু পড়ে নিই। দেখো দেখো পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র। তাহলে দেখো এই যে দেখো, আমরা যদি এটা যদি ধরি, পত্ররন্ধ্রের মধ্যে দুইটা কোষ থাকে, এদেরকে বলা হয় রক্ষী কোষ। হ্যাঁ, এই একটা কোষ এভাবে থাকবে, তারপর হচ্ছে এই একটা কোষ এভাবে থাকবে, দুইটা রক্ষী কোষ থাকবে, এবং এদের বড় বড় নিউক্লিয়াস থাকবে, বড় বড় নিউক্লিয়াস থাকবে। হ্যাঁ, এবং প্রচুর পরিমাণ ক্লোরোপ্লাস্ট থাকবে, প্রচুর পরিমাণ ক্লোরোপ্লাস্ট থাকবে। হ্যাঁ, ওকে, প্রচুর পরিমাণ ক্লোরোপ্লাস্ট থাকবে। তাহলে দেখো দুইটা রক্ষী কোষ, এই একটা রক্ষী কোষ, এই একটা রক্ষী কোষ, এবং প্রচুর পরিমাণ কি ক্লোরোফিল আছে। ওকে, এখন আমরা একটু খেয়াল করি, তো এটা কি? দেখো এটা হচ্ছে সহকারী কোষ, এটা একটা সহকারী কোষ। তো দেখো এগুলাকে কি বলা হয়? সহকারী কোষ বলা হয়। তো এই দুইটা হচ্ছে রক্ষী কোষ, মাঝখানে এই রন্ধ্রটাই কিন্তু পত্ররন্ধ্র। তো এই দুইটা হচ্ছে রক্ষী কোষ, আর এগুলো হচ্ছে সহকারী কোষ। তোমরা উদ্ভিদ শারীর তত্ত্বের ওই লেকচারটা একটু দেখে নিও, তাহলে আরো ডিটেইলি বুঝে যাবা। তো এটা হচ্ছে রক্ষী কোষ, অনেক কিছু বলছিলাম ওইখানে। এটা রক্ষী কোষ, আমি আর সেকেন্ড টাইম রিপিট করছি না। আর এগুলো হচ্ছে সহকারী কোষ। এখন দেখো, এখন কথা হচ্ছে, আর এটা হচ্ছে পত্ররন্ধ্র। এখন কথা হচ্ছে কি জানো, এখানেও নিউক্লিয়াস আছে, এখানেও নিউক্লিয়াস আছে, তবে ক্লোরোপ্লাস্ট নাই। সহকারী কোষগুলোতে কি নাই? হ্যাঁ, সহকারী কোষ বা এদেরকে আমরা ত্বকীয় কোষও বলতে পারি। সহকারী কোষ বা এদেরকে আমরা কি বলতে পারি? আমরা ত্বকীয় কোষও বলতে পারি। তো এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, কিন্তু এদের কোনো ক্লোরোপ্লাস্ট নাই। আচ্ছা, এদের নিউক্লিয়াস আছে, এদের দুইটারও নিউক্লিয়াস আছে, এদেরও নিউক্লিয়াস আছে। আচ্ছা, এখানে আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে পত্ররন্ধ্র যেটা দেখতেছি, এদেরকে কিন্তু ক্লাসিফাই করা যায়, বিভিন্ন প্রকারে ভাগ করা যায়। এই পত্ররন্ধ্রগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। কিসের উপর ভিত্তি করে? পত্ররন্ধ্রগুলোকে ওই সহকারী কোষ, এদিকে এই যে সহকারী কোষ, এই যে সহকারী কোষ, এই সহকারী কোষের অবস্থানের উপর ভিত্তি করে এই পত্ররন্ধ্রটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, কয়েকটা ভাবে কি ভাগ করা যায়। তাহলে দেখো আমি আবারও বলি, এই যে আমি আবারও বলতেছি, এই যে ত্বকীয় কোষ যেটা দেখতেছো না, এখন ত্বকীয় কোষ কটা দেখতেছো এখানে? এই যে এই পুরাটা একটা ত্বকীয় কোষ, বা পুরা একটা সহকারী কোষ, এখানে একটা সহকারী কোষ, দুইটা সহকারী কোষ দেখতেছি আমরা, তাই না? এই সহকারী কোষের উপর ভিত্তি করে পত্ররন্ধ্রগুলোকে ভাগ করা যায়। অনেক সময় সহকারী কোষ দুইটা, সহকারী কোষ তিনটা, সহকারী কোষ চারটা, সহকারী কোষ অনেকগুলো থাকতে পারে। তো এই সহকারী কোষ কয়টা আছে তার উপর ভিত্তি করে পত্ররন্ধ্রগুলোকে ভাগ করা যায়। তা আমরা এটাকে এইভাবে মনে রাখতে পারি, ডিপি আটা। হ্যাঁ, ডিপি আটা। তো ডিপি কি বলবো আমরা? ডিপি আটা। তো ডি দিয়ে হচ্ছে ডায়াসাইটিক। ডি দিয়ে কি মনে রাখবো আমরা? ডি দিয়ে মনে রাখবো আমরা ডায়াসাইটিক। ঠিক আছে স্যার, পি দিয়ে কি মনে রাখবো স্যার? পি দিয়ে হচ্ছে প্যারাসাইটিক। প্যারাসাইটিক, প্যারাসাইটিক। স্যার এ দিয়ে কি মনে রাখবো আমরা? এ দিয়ে মনে রাখবো আমরা অ্যানিসোসাইটিক। অ্যানিসোসাইটিক। স্যার টি দিয়ে কি মনে রাখবো স্যার? টি দিয়ে হচ্ছে টেট্রাসাইটিক। টেট্রাসাইটিক, টেট্রাসাইটিক। স্যার এই এগুলো দিয়ে আমরা কি মনে রাখবো? এই এ দিয়ে হচ্ছে অ্যাক্টিনোসাইটিক। এই এ দিয়ে হচ্ছে অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিনোসাইটিক, 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 অ্যাক্টিনোসাইটিক। আর এ দিয়ে হচ্ছে অ্যানোমোসাইটিক। তো তোমাদেরকে টেকনিক বলে দিব, এগুলো কীভাবে মনে রাখবা। অ্যানিমোসাইটিক, যে কোনটা কীরকম সংখ্যাগুলো মনে রাখতে পারবা, আমি বলে দিচ্ছি। জাস্ট আপাতত মনে রাখো ডিপি আটা। হ্যাঁ, ডিপি আটা, ডিপি এ টি এ। তাহলে মানে ডি দিয়ে হচ্ছে ডায়াসাইটিক, পি দিয়ে প্যারাসাইটিক,
এ দিয়ে অ্যানিসোসাইটিক, টি দিয়ে টেট্রাসাইটিক, এ দিয়ে অ্যাক্টিনোসাইটিক, এ দিয়ে অ্যানোমোসাইটিক। তাহলে দেখো তোমাদেরকে যখন সংজ্ঞাগুলো বলে দিব তখন তোমাদের মাথায় আশা করি গেঁথে যাবে, তখন এই জিনিসগুলো নামগুলো অটো চলে আসবে, সংজ্ঞাটা বুঝে গেলে নামগুলো অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি প্রথম থেকে যদি একটু করে বলি, দেখো আচ্ছা আমি দাঁড়াও একটু দাঁড়াও, ওকে একটু দাঁড়াও। হ্যাঁ, তবে আমি যদি প্রথম থেকে যদি বলি যে আচ্ছা এই সহকারী কোষের একটা ইংলিশ নাম হচ্ছে সাবসিডিয়ারি কোষ। হ্যাঁ, সাবসিডিয়ারি কোষ, সাবসিডিয়ারি কোষ। ঠিক আছে, এখন দেখো জিনিসটা হচ্ছে এরকম যে একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো এই যে সাবসিডিয়ারি কোষ, এই একটা সাবসিডিয়ারি কোষ, এই একটা সাবসিডিয়ারি কোষ। যদি এরকম হয় ডায়া মানে কি দুই, তো দুইটা সাবসিডিয়ারি কোষ যদি রক্ষী কোষের সমকোণে থাকে তখন এটাকে আমরা বলা ডায়াসাইটিক। ভালো করে খেয়াল করো, তাহলে কোষ থাকবে কয়টা? কোষ থাকবে দুইটি। সহকারী কোষ কয়টি? দেখো সহকারী কোষ এখানে কয়টা আছে? সহকারী কোষ যদি দুইটা থাকে, সহকারী কোষ দুইটা থাকে এবং সমকোণে থাকে, দুইটি সহকারী কোষ, আমি লিখে দিচ্ছি, দুইটি সহকারী কোষ, দুইটি সহকারী কোষ কিভাবে থাকবে? সমকোণে থাকে। দুইটি সহকারী কোষ সমকোণে থাকে, দুটি সহকারী কোষ থাকে এবং এরা যদি সমকোণে থাকে এদেরকে বলবো আমরা ডায়াসাইটিক। তো দুটি সহকারী সমকোণে, কিভাবে সমকোণে এই বিষয়টা বুঝলাম না, এই একটা কোষ এই একটা কোষ বুঝছি। তো সমকোণে জিনিসটা কি? সমকোণে হচ্ছে দেখো রক্ষী কোষগুলো কি লম্বালম্বি আছে না? দেখো রক্ষী কোষগুলো কিন্তু রক্ষী কোষের অক্ষগুলো, রক্ষী কোষের লম্বা অক্ষটা কি এভাবে না? রক্ষী কোষগুলোতে এইভাবে আছে, এই যে এইভাবে লম্বালম্বি আছে রক্ষী কোষটা। তাহলে সহকারী কোষগুলো কিভাবে আছে? দেখো সহকারী কোষগুলো অক্ষটা কিন্তু এইভাবে আছে। তো দেখো রক্ষী কোষটা এইভাবে আছে, সহকারী কোষগুলো এইভাবে আছে, তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে না? দেখো দেখো রক্ষী কোষগুলো এইভাবে আছে, সহকারী কোষগুলো এইভাবে আছে, এই বরাবর, রক্ষী কোষগুলো এই বরাবর, তো এইভাবে একটা কি হয়েছে? একটা সমকোণ তৈরি হয়েছে, তো এটাকে আমরা বলবো ডায়াসাইটিক। ওকে ফাইন। এখন আমরা যদি একটু করে দেখি যে স্যার আর কিরকম হতে পারে, আমি চিত্রটা ছোট করে আঁকি, আমরা লিখতে পারবো। মনে করো এই একটা রক্ষী কোষ, ধরো এই একটা রক্ষী কোষ। ঠিক আছে, এখন যদি এরকম হয় যে আমরা অন্য কালারের নিলে ভালো হয়, ধরো রক্ষী কোষ এখানে প্যারাসাইটিক কোনটা? প্যারাসাইটিক হচ্ছে দুইটি সহকারী কোষ, এবং এরাও কিন্তু কি হবে? দেখো এরাও কিন্তু এই প্যারাসাইটিক কিন্তু এখানেও দুইটি সহকারী কোষ এবং এরাও দুইটা কোষ, তো এরা যদি সমকোণে হয় তাহলে এরা কেমন হবে বলো তো? সমান্তরালে। আবার মনে রাখতে পারবা, হ্যাঁ, প্যারালালি থাকবে। তো প্যারালালি থাকে বলেই, প্যারালালের ইংলিশ কি? নট প্যারালাল, তুই আমার প্যারালাল রে, ওইটা না, এটা প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। তো দেখো এই খেয়াল করো, তো সমকোণে তো বুঝছো বিষয়টা, যে সমকোণে থাকে সেটাকে আমরা ডায়াসাইটিক বলা হয়, কিন্তু দুইটা কোষ যদি সমান্তরালে থাকে মানে কি প্যারালালি থাকে, এটা প্যারাসাইটিক। তো দেখো এটা প্যারালালি থাকবে। হ্যাঁ, তো এখানে খেয়াল করো, আমরা দেখি তো স্যার প্যারালালি জিনিসটা কিভাবে থাকে। এই যে দেখো, এই ধরো এটা একটা সহকারী কোষ, আবার এটা একটা সহকারী কোষ। ঠিক আছে, এরা কিন্তু প্যারালালি আছে। কিভাবে প্যারালালি বুঝছো? দেখো মনে করো রক্ষী কোষটা এই বরাবর আছে, সহকারী কোষটা এই বরাবর আছে, তাই না? এই যে রক্ষী কোষটা এই বরাবর, সহকারী কোষটা কিন্তু এই বরাবর, এটাও লম্বালম্বি, এটাও লম্বালম্বি, তো এটা কিন্তু অক্ষটা এই বরাবর, এর অক্ষটা কিন্তু এই বরাবর, এটার সাথে এটা কি আছে? সমান্তরালে আছে, সেম। এই অক্ষটা এটা লম্বালম্বি ভাবে আছে এবং এই সহকারী কোষটা কিন্তু লম্বালম্বি ভাবে আছে, কিন্তু আগেরটা কিভাবে ছিল? আগেরটা ছিল এইভাবে, হ্যাঁ, আগেরটা ছিল এইভাবে, এটা ছিল এইভাবে, কিন্তু সহকারী কোষগুলো কিভাবে? সহকারী কোষগুলোতে সমকোণে। তো এটা যদি এইভাবে থাকে, এটা যদি এইভাবে থাকে, এটা আছে এইভাবে, তাহলে এখানে কি তৈরি হইলো? একটা সমকোণ তৈরি হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে দুইটি সহকারী কোষ। তবে একটা জিনিস তোমরা যেটা বলতেছো খেয়াল করো, একটা জিনিস যেটা বলতেছো যে স্যার এইভাবে পড়াচ্ছেন বলে বুঝতেছি না, এটা হবে পুরাটা হচ্ছে আমাকে দোষ দিচ্ছ আমাকে। হ্যাঁ, আমি হয়তো বা কিছু জিনিস আমি একটু মেইন জিনিসগুলো বোঝাচ্ছি, তো মেইন যেটা বোঝাচ্ছি সেটা তো বোঝার কথা। যারা এই কমেন্টগুলো করছে আমার চোখে পড়তেছে, কিন্তু এটা কিন্তু আবার অসম্মানজনক হয়ে যাচ্ছে বিষয়টা। তোমাদেরকে আগেই বলে নিচ্ছি, তোমাদেরকে আবার একটু করে পরিশ্রমটা করতে হবে। হ্যাঁ, তো যদি বলো যে স্যার
কিছু বুঝতেছি না, তার মানে এটা হচ্ছে তুমি একটা মিথ্যা কথা বলতেছো। কারণ এখানে আমি পত্ররন্ধনী যেটা বলতেছি সেটা না বোঝার তো কিছু নাই। তো এইরকম যদি হয় তাহলে তো এটা এটা খারাপ দেখায়। দেখো, তো আমি যেটা বোঝাচ্ছি সেটা একটু ডিপলি বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখো, ডায়াসেটিক খেয়াল করো। তো ডায়াসেটিক যেটা আমি বলতেছি, দেখো দুটি সহকারী কোষ যদি আমার কি থাকবে, দুটি সহকারী যদি রক্ষী কোষের সাথে সহকারী কোষটা লম্বালম্বি, রক্ষী কোষটা লম্বালম্বি, তাহলে এটা কিন্তু সমান্তরালে অবস্থান করে, তো সেটাকে আমরা বলবো প্যারাসাইটিক। আচ্ছা দেখো, অ্যানিসোসাইটিক মানে কি, দেখো অ্যানিসোসাইটিক মানে কি, দেখো মনে রাখবা কিভাবে, দেখো তো প্যারালালি দিয়ে আমরা মনে রাখবো এটা সমান্তরাল, তাই না? আচ্ছা, অ্যানিসোসাইটিক হচ্ছে অ্যানিসো মানে কি, একটা শব্দ আছে এখানে দেখো, এই যে অ্যানিসো, এই যে দেখো অ্যানিসো আছে না, সো একটা শব্দ আছে না, সো মানে হচ্ছে ছোট, সো মানে হচ্ছে কি ছোট দিয়ে মনে রাখার জন্য বলতেছি, অ্যানিসো মানে ছোট, মনে রাখবা। তাহলে এখানে হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম, তিনটি সহকারী কোষ থাকবে, যার মধ্যে একটা ছোট হবে। তিনটি সহকারী কোষের মধ্যে একটি ছোট হয়। তো দেখো, তা আমার অ্যানিসো শব্দটা দিয়ে আমার কিন্তু মুখস্থ নাই জিনিসগুলো, সংজ্ঞা কিন্তু আমি মুখস্থ করি না, কখন শিখছিলাম সেই মনে আছে এখনো। অ্যানিসো মানে ছোট, মানে তিনটার মধ্যে একটা ছোট হলে সহকারী কোষ, এখানে তো দুইটা দেখতেছো না, তো এরকম হইতে পারে যে সহকারী কোষ তিনটার মধ্যে একটা ছোট হবে। ধরো এই একটা রক্ষী কোষ, এই একটা রক্ষী কোষ, সহকারী কোষের মধ্যে ধরো এই একটা সহকারী কোষ, তারপর এই একটা সহকারী কোষ, ধরো এই একটা সহকারী কোষ। তা তিনটার মধ্যে দেখো, আমি এটা একটু বড় করে দিই, এই তিনটার মধ্যে এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, তিনটার মধ্যে একটা ছোট হইলে, এই যে একটা, এই তিনটার মধ্যে একটা কোষ ছোট আছে, সেটা কিন্তু আমার কি বলতে পারি, তিনটার মধ্যে একটি ছোট, এই একটা ছোট, তাহলে অ্যানিসো মানে তিনটার মধ্যে একটা ছোট হইলে সেটাকে আমরা অ্যানিসোসাইটিক পত্ররন্ধ্র বলবো। আচ্ছা স্যার, টেট্রাসাইটিক কি, এটা তো সহজে বোঝা যাচ্ছে। টেট্রাসাইটিক মানে যেখানে চারটি সহকারী কোষ থাকবে, তো সহকারী কোষ কয়টা থাকবে, চারটা থাকবে। তারপরে দেখো, অ্যাক্টিনোসাইটিক মানে কি, অ্যাক্টিনো মানে হচ্ছে অ্যাক্টিনোসাইটিক, একটু ভালো করে খেয়াল করো। এই অ্যাক্টিনোসাইটিকটা আমরা একটু দেখি। অ্যাক্টিনোসাইটিক হচ্ছে, এটা হচ্ছে অনেকগুলো কোষ রেডিয়ালি থাকবে, এটা একটু খেয়াল করো, অনেকগুলো কোষ রেডিয়ালি থাকবে। স্যার রেডিয়ালি জিনিসটা তো বুঝি নাই। অ্যাক্টিনো মানে তুমি এটা মনে রাখো, অ্যাক্টিনো মানে অনেকগুলো, এই শব্দটা মনে রাখতে পারো, অ্যাক্টিনো শব্দটা দিয়ে মনে রাখবা, অ্যাক্টিনো দিয়ে মনে রাখবা অনেকগুলো, অ্যাক্টিনো দিয়ে মনে রাখবা অনেক। আচ্ছা দাঁড়াও, আমি একটু মার্কার নিচ্ছি, দাঁড়াও। এইটা দেখো, এই অ্যাক্টিনো দিয়ে মনে রাখবা কি, অ্যাক্টিনো দিয়ে মনে রাখবা অনেকগুলো, অ্যাক্টিনো দিয়ে কি মনে রাখবা, অ্যাক্টিনো মানে অনেক। তা দেখো, এখানে আমরা বলবো তাহলে কি বলবো, যে অনেকগুলো কোষ রেডিয়ালি অবস্থান করবে। রেডিয়ালি কথাটা তোমাদের বই যেটা লিখছে খেয়াল করো, অ্যাক্টিনো মানে অনেকগুলো, আর রেডিয়ালি যেটা লিখছে তোমাদের বইয়ে, এই যে দেখো, এই যে রেডিয়ালি মানে হচ্ছে ব্যাসার্ধ বরাবর। এটাকে যদি আমরা কেন্দ্র ধরি, এখানে একটা কোষ, 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 এখানে এই বরাবর একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এই জায়গায় মানে চারদিকেই কোষগুলো থাকবে। তাহলে অনেকগুলো কোষ রেডিয়ালি থাকে, তারপরে হচ্ছে অ্যানোমোসাইটিক কি, অ্যানোমো দিয়ে আমরা মনে রাখবো, এই যে দেখো মনে রাখা, আমার কিন্তু সংজ্ঞা মনে নাই, কিন্তু আমার এই জিনিসগুলো মনে আছে, আমি একটা একটা করে চিহ্ন রেখে গেছি, যখন পড়েছিলাম আমি একটা একটা করে চিহ্ন রেখে আসছিলাম। সেটা কি হয়ে যেতে, অ্যানোমো মানে নো দিয়ে আমরা মনে রাখবো নো ডিফারেন্স, হ্যাঁ, নো পার্থক্য মানে নো ডিফারেন্স মনে রাখবো আমরা, ঠিক আছে? এটা দিয়ে আমরা কি মনে রাখবো, নো ডিফারেন্স মনে রাখবো। এটা হচ্ছে মনে রাখার জন্য বলতেছি, যে এটা যদি এরকম হয় যে, এখন খেয়াল করো, দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, আচ্ছা একটা জিনিস তোমাদেরকে এখানে বলা আমি বলে গেছিলাম, দেখো এটা হচ্ছে, এটা যদি রক্ষী কোষ হয়, মনে করো এটা একটা রক্ষী কোষ, ধরো এটা একটা রক্ষী কোষ, ঠিক আছে? মানে রক্ষী কোষের চারপাশে যেগুলো থাকে এগুলো তো সহকারী কোষ, রক্ষী কোষের চারপাশে যেগুলো থাকে এগুলো কি সহকারী কোষ, বুঝে গেছি, হ্যাঁ। রক্ষী কোষের চারপাশে যে কোষগুলো থাকে এগুলো হচ্ছে সহকারী কোষ। আচ্ছা, এইগুলো ছাড়াও তারও কোষ থাকবে, মানে ঠিক ইমিডিয়েটলি রক্ষী কোষের চারপাশে যেগুলো থাকবে সহকারী কোষ। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে একবারে বলে ফেলছিলাম, দেখো এইগুলো সহকারী কোষ, কিন্তু এইগুলোর চারপাশে যে কোষগুলো থাকবে সেগুলো কিন্তু আবার ত্বকীয় কোষ। এটা একটু তোমরা একটু খেয়াল করো। তা দেখো, আমি কি বলছিলাম, আমি একবারে বলে ফেলছিলাম, যদিও এটাকে ত্বকীয় বলবো না, আমরা সহকারীগুলোকে ত্বকীয় বলবো না।
রক্ষী কোষের ঠিক লাগানো, রক্ষী কোষের সাথে লাগানো যে কোষগুলো, এই যে এগুলো তো রক্ষী কোষ, তোমরা জানো রক্ষী কোষ। এই রক্ষী কোষের সাথে লাগানো যে কোষগুলো, রক্ষী কোষের সাথে লাগানো যে কোষগুলো, সেগুলোকে আমরা সহকারী কোষ বলবো। এই যে চারদিকে সহকারী কোষ। আর সহকারী কোষের সাথে লাগানো যে কোষগুলো, এদেরকে আমরা ত্বকীয় কোষ বলবো, ত্বকীয় কোষ বলবো। তো দেখো, রক্ষী কোষের সাথে লাগানো যে কোষগুলো সহকারী কোষ, আর সহকারী কোষগুলোর সাথে চারদিকে লাগানো যে কোষগুলো, এরা হচ্ছে ত্বকীয় কোষ। তা আমরা যদি বলি যে অ্যানোমোসাইটিক, অ্যানোমোসাইটিক মানে কি নো ডিফারেন্স, নো পার্থক্য, নো মানে হচ্ছে কিসের পার্থক্য থাকবে না এখানে। এই যে রক্ষী কোষের সাথে লাগানো যে কোষগুলো, এই যে সহকারী কোষ এবং চারদিকে আছে ত্বকীয় কোষ, এই সহকারী কোষ এবং ত্বকীয় কোষের মধ্যে পার্থক্য বোঝা না গেলে সেটাকে আমরা বলে থাকি অ্যানোমোসাইটিক, অ্যানোমোসাইটিক। তো দেখো, রক্ষী কোষ সহকারী কোষ এবং ত্বকীয় কোষের মধ্যে কোনো পার্থক্য দৃশ্যমান না হলে সেটাকে আমরা বলবো কি, আমরা বলবো সেটাকে হচ্ছে যে অ্যানোমোসাইটিক। তাহলে দেখো, তাহলে রক্ষী কোষ এবং ত্বকীয় কোষের মধ্যে পৃথকযোগ্য নয়। তাহলে দেখো, তাহলে রক্ষী কোষ বলতেছি, সহকারী কোষ ও ত্বকীয় কোষ, সহকারী 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 কোষ, সহকারী কোষ ও ত্বকীয় কোষ, সহকারী কোষ ও ত্বকীয় কোষ পৃথকযোগ্য, ত্বকীয় কোষ পৃথকযোগ্য না হলে, পৃথকযোগ্য না, পৃথকযোগ্য নয় মানে পার্থক্য নাই আর কি, পৃথকযোগ্য নয়। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম একটু খেয়াল করে দেখি তো। তাহলে এখানে আমরা 5 রকমের জিনিস পাইছি। পত্ররন্ধ্র কত প্রকার? 5 রকমের। ডিপি আটা। তো দেখো, ডি এখন তোমরা আশা করি বুঝতে পারবা, যখন দুইটা থাকবে তখন দুই মানে কি, দুই মানে হচ্ছে ডাই, দুইটা থাকবে এবং সমকোণে থাকবে, রক্ষী কোষের সমকোণে থাকবে, সেটা হচ্ছে ডায়াসাইটিক। পি মানে প্যারালালি, দুইটা থাকবে সমান্তরালে থাকবে, সেটা হচ্ছে প্যারাসাইটিক। তারপর হচ্ছে অ্যানিসো মানে হচ্ছে তিনটার মধ্যে একটা ছোট হবে, তো এটা হচ্ছে অ্যানিসোসাইটিক। তিনটির মধ্যে একটি ছোট, সেটা হচ্ছে অ্যানিসোসাইটিক। তারপর দেখো, টেট্রাসাইটিক মানে কি, সহকারী কোষ থাকবে 4টা, টেট্রা মানে 4টা। তারপরে হচ্ছে অ্যাক্টিনো মানে কি, অ্যাক্টিনো মানে অনেকগুলো, অনেকগুলো কোষ যদি রেডিয়ালি থাকে, মানে কি রেডিয়ালি মানে কি ব্যাস বরাবর, এইখানে একটা, এখানে একটা, এই ব্যাস বরাবর আরেকটা কোষ এভাবে যদি থাকে, তাহলে আমরা বলবো অ্যাক্টিনোসাইটিক। অ্যানোমোসাইটিক জিনিসটা কি স্যার একটু বলেন? অ্যানোমোসাইটিক মানে অ্যানোমোর ন দিয়ে মনে রাখবা, নো ডিফারেন্স মানে হচ্ছে কি, ওই যে সহকারী কোষ এবং তার চারপাশে আছে ত্বকীয় কোষ, তাদের মধ্যে যদি পৃথকযোগ্য না হয়, তাদেরকে যদি আমরা বুঝতে না পারি, সেটা হচ্ছে অ্যানোমোসাইটিক। তাহলে দেখো, এই জিনিসগুলো মনে রাখাটা অনেকটা কষ্টকর হয়ে যায় আমাদের জন্য। হ্যাঁ, তো আচ্ছা, কয়টা হয়েছে এখানে? 5টা না 6টা হয়েছে? আমি কি 5টা বলছিলাম? আচ্ছা সরি, 5টা বললে এখানে 6টা, সরি 6টা। তো দেখো, এই যে এখানে 3টা, এখানে 3টা, 6টা। হ্যাঁ, থ্যাংক ইউ যে ধরাই দিছ। তো দেখো, তাহলে ডিপি আটা আমি এইভাবে মনে রাখছিলাম। তাহলে দেখো, ডায়াসাইটিক, প্যারাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, কয়েকবার যদি একটু পড়ো, অ্যানিসোসাইটিক, টেট্রাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, অ্যানোমোসাইটিক, একটু পড়লে একটু খেয়াল করে পড়লেই হবে। আর হঠাৎ করে তোমাদের পরীক্ষা আসলো যে অ্যাক্টিনোসাইটিক বলতে কোনটা বুঝবো আমরা? অ্যাক্টিনো মানে অনেকগুলো, এভাবে মনে রাখবো। অ্যানোমোসাইটিক কোনটা? অ্যানো মানে কোনো পার্থক্য, অ্যানো মানে নো পার্থক্য, কোনো পার্থক্য থাকবে না। দেখো, তোমরা জানো এ কথাটার মানেও কিন্তু না, ঠিক আছে? তো দেখো, অ্যানোমো মানে কোনো পার্থক্য নেই সহকারী কোষ এবং ত্বকীয় কোষের মধ্যে। তারপরে যদি আমি টেট্রা বলি, 4টা থাকবে। অ্যানিসো মানে 3টার মধ্যে একটা ছোট, অ্যানিসো একটা ছোট, ঠিক আছে? তো আমরা এইভাবে জিনিসগুলো পড়বো। তো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, রেডিয়ালটা বুঝি নাই, আমি আবার বলতেছি, খেয়াল করো একটু। দেখো, এটা যদি এরকম হয়, আচ্ছা, এটাকে আমরা একটা বৃত্ত ধরতে পারি না? এটাকে তো একটা বৃত্ত ধরতে পারি, তাই না? তো ধরো, মনে করো বৃত্ত যদি ধরি, তাহলে মনে করো এটা যদি কেন্দ্র ধরি, তাহলে দেখো, এইখান থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ, এটা আর একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ। ব্যাসার্ধকে ইংলিশে কি বলা হয়? রেডিয়াস। ব্যাসার্ধকে ইংলিশে কি বলা হয়? রেডিয়াস। তো রেডিয়াস, তো ব্যাসার্ধকে ইংলিশে বলা হয় রেডিয়াস। তো দেখো, তাহলে দেখো, এদিকে একটা ব্যাসার্ধ, আমরা যদি বলি যে এদিকে একটা ব্যাসার্ধ, খেয়াল করো, এদিকে একটা ব্যাসার্ধ ধরি, এদিকে একটা ব্যাসার্ধ ধরি, হ্যাঁ, তারপরে এদিকে একটা ব্যাসার্ধ ধরি, এদিকে একটা ব্যাসার্ধ ধরি, ঠিক আছে? এই ব্যাসার্ধ বরাবর অনেকগুলো কোষ, মনে করো এখানে একটা সহকারী কোষ, তারপর এখানে একটা সহকারী কোষ, তারপর হচ্ছে এখানে একটা সহকারী কোষ, তারপর মনে করো এখানে একটা সহকারী কোষ, এখানে একটা সহকারী কোষ,
ধরো এখানে একটা সহকারী কোষ, তারপর হচ্ছে এই জায়গায় একটা সহকারী কোষ, তাহলে অনেকগুলো সহকারী কোষ না, ব্যাসার্ধ বরাবর মানে রেডিয়ালি অনেকগুলো কোষ থাকবে। রেডিয়ালি মানে কি অনেকগুলো ব্যাসার্ধ যদি চিন্তা করি তাহলে ব্যাসার্ধ বরাবর অনেকগুলো কোষ থাকবে, তো রেডিয়ালি অনেকগুলো কোষ থাকবে, সেটা হচ্ছে অ্যাক্টিনোসাইটিক। ঠিক আছে, তো আশা করি এখন বুঝতে পেরেছো। ওকে ফাইন ফাইন, তো আমরা এটা পারবো আশা করি। এখন এটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এটা ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু তাড়াতাড়ি করে বলে ফেলো। এতটুকু বুঝছো তোমরা? আচ্ছা, আমার এখানে কমেন্টটা শো করতেছে না কেন বুঝতেছি না। শীর্ষস্থ ভাজক টিস্যুর মধ্যে কি থাকবে না? শীর্ষস্থ ভাজক টিস্যুর মধ্যে কিন্তু প্রোমেরিস্টাম থাকবে না, শীর্ষস্থ ভাজক টিস্যুতে প্রাইমারিটা থাকবে। এটা অনেক বড় প্রশ্নটা করতেছো তোমরা, নাকি আমার এখানে পরে কমেন্ট শো হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যেটা পড়বো যে পত্ররন্ধ্রের কাজ। একটু দেখো পত্ররন্ধ্রের কাজ। দেখো পত্ররন্ধ্রের কাজটা যদি তোমাদেরকে বলি যে স্যার পত্ররন্ধ্রের কি কাজ, হ্যাঁ পত্ররন্ধ্রের কাজটা হচ্ছে এরকম যে এক নম্বর যদি আমি বলি যে পত্ররন্ধ্র কিভাবে কাজ করে থাকে। নর্মালি ছিদ্রটা তুমি এভাবে চিন্তা করো, এদিক দিয়ে কি হয়, কার্বন ডাইঅক্সাইড বের হয়। উদ্ভিদের মধ্যে যখন শ্বসন হয় তখন কার্বন ডাইঅক্সাইড এদিক দিয়ে বের হয়, আবার উদ্ভিদ যখন সালোকসংশ্লেষণ কার্বন ডাইঅক্সাইড এদিক দিয়ে প্রবেশ করে। এক কথায় হচ্ছে গ্যাসের বিনিময় হচ্ছে। একইভাবে উদ্ভিদে যখন সালোকসংশ্লেষণ হয় অক্সিজেন ত্যাগ করে, তো এক কথা হচ্ছে শ্বসন গ্যাসের বিনিময় হচ্ছে। একটা কাজ শ্বসন গ্যাসের বিনিময় মানে কি, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যখন ইচ্ছা তখন নিচ্ছে। তারপরে দেখো আমরা যদি আরেকটা জিনিস বলি, এদিক দিয়ে কিন্তু পানিটা জলীয় বাষ্প আকারে বের হচ্ছে, বাষ্প আকারে পানি বের করে দেয়া, এটাও পত্ররন্ধ্রের একটা কাজ। আচ্ছা বাষ্প আকারে পানি বের করে দেওয়া মানে কি, প্রসাধন হচ্ছে। আর প্রসাধন হলে এখানে কি হয়, এদিক দিয়ে কিন্তু লবণ পরিশোষণ হয়, এদিক দিয়ে কি হয়, লবণ পরিশোষণ হয়। আর এই দেখো পত্ররন্ধ্র কিন্তু আছে বলেই, হ্যাঁ রক্ষী কোষগুলি কিন্তু আবার পত্ররন্ধ্র কি করে, খুলে বা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। তো এটা হচ্ছে মূলত এই কাজটাই, তিনটা কাজ তোমরা বলতে পারো। এক কথা হচ্ছে তোমার শ্বসন, সালোকসংশ্লেষণ, প্রসাধন। শ্বসনের জন্য কি লাগে, অক্সিজেন লাগে, সেটা পত্ররন্ধ্র দিয়ে যায়। সালোকসংশ্লেষণের জন্য কোন গ্যাসটা লাগে, কার্বন ডাইঅক্সাইড লাগে, সেটা পত্ররন্ধ্র দিয়ে ভিতরে ঢুকবে। আবার প্রসাধন হওয়া মানে কি, পানিটা বাষ্প আকারে বের হয়ে যাওয়া, সেটার জন্য কি পত্ররন্ধ্র কাজ করে। তো তিনটা জিনিস, শ্বসন, সালোকসংশ্লেষণ, প্রসাধন। তো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কখন, সালোকসংশ্লেষণের সময়, অক্সিজেনটা কখন, শ্বসনের সময়, আর পানিটা কখন, যখন প্রসাধন ঘটে সে তখন। তা আশা করি আমরা এই জিনিসটা, এই সালোকসংশ্লেষণের কাজটা বুঝে গেছি। এখানে আরেকটা বিষয়, আরেকটা জিনিস রয়েছে পত্ররন্ধ্রের মধ্যে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পানি পত্ররন্ধ্র বা হাইডাটোড। পত্ররন্ধ্রের মধ্যে আরেকটা জিনিস রয়েছে পানি পত্ররন্ধ্র বা হাইডাটোড। পানি পত্ররন্ধ্র বা এটাকে বলা হয়ে থাকে, বা এটাকে কি বলা হয়ে থাকে, হাইডাথোড। এটাকে বলা হয়ে থাকে হাইডাথোড। এরকম আরেকটা অঙ্গ রয়েছে, এটা হচ্ছে ত্বকের মধ্যে। তা ত্বকের মধ্যে আমরা কি কি পাইলাম, ত্বকের মধ্যে আমরা পাইছি, হ্যাঁ ত্বকের গঠনটা আমরা পড়লাম, ত্বকীয় উপাঙ্গগুলো পড়লাম, আমরা পত্ররন্ধ্র পড়লাম, আর হচ্ছে পানিপত্ররন্ধ্র। আরেকটা কি পড়তেছি আমরা, পানিপত্ররন্ধ্র। তো পানিপত্ররন্ধ্রের মধ্যে আমরা কি বুঝি, এখানে হচ্ছে জিনিসটা হচ্ছে পত্ররন্ধ্র মানে কি, শুধুমাত্র পত্ররন্ধ্র বলা মানে কি, পত্ররন্ধ্র দিয়ে মনে রাখবা, পত্ররন্ধ্র দিয়ে যেটা বললাম, পত্ররন্ধ্র দিয়ে শুধুমাত্র পানিটা শুধুমাত্র বাষ্প আকারে বের হয়। তা পত্ররন্ধ্র দিয়ে যদি পানি, তাহলে যে রন্ধ্রটা দিয়ে পানি বাষ্প আকারে বের হচ্ছে সেটা হচ্ছে পত্ররন্ধ্র। কিন্তু পানি যদি তরল আকারে বের হয়, যে রন্ধ্র দিয়ে পানিটা তরল আকারে বের হয়, লিকুইড, সেটাকে আমরা বলবো পানি পত্ররন্ধ্র। তো পত্ররন্ধ্র মানেই হচ্ছে পানিটা বাষ্প আকারে বের হওয়া, আর পানি পত্ররন্ধ্র বলা মানেটা হচ্ছে পানিটা তরল আকারে বের হয়ে যাওয়া, এটাকে আমরা হাইড্রাটোড। তবে একটা জিনিস চিন্তা করো, আমরা শীতকালে অনেক সময় খেয়াল করো, শীতকালে আমরা যদি এরকম দেখি যে পাতার দুই প্রান্তে এরকম ফুটায় ফুটায় পানি জমতেছে, এরকম দেখা যায় না, শিশির বিন্দু। এগুলা কিন্তু আবার কি নয়, এটার জন্য আমরা কি বলবো না। আচ্ছা পত্ররন্ধ্র দিয়ে পানিটা বাষ্প আকারে বের হয় না,
পত্ররন্ধ্র দিয়ে পানিটা বাষ্প আকারে বের হয়, একে বলি আমরা প্রস্বেদন। কি বলি আমরা? প্রস্বেদন। এই ঘটনাকে আমরা কি বলি? প্রস্বেদন। আর পানি পত্ররন্ধ্র দিয়ে পানিটা তরল আকারে বের হয়। পানি কি হয়? পানিটা তরল আকারে বের হয়, তরল আকারে বের হয়, একে আমরা বলি গাটেশন। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলি গাটেশন। তাহলে এই ঘটনাকে, এটার নামকে কি বলবো? এটাকে গাটেশন বলবো। আমরা কি বলবো? গাটেশন। তাহলে দেখো, এটা খেয়াল করো, তাহলে পত্ররন্ধ্র দিয়ে পানিটা বাষ্প আকারে বের হওয়াকে আমরা বলি প্রস্বেদন, আর পানি পত্ররন্ধ্র দিয়ে পানি তরল আকারে বের হয়, একে আমরা বলি গাটেশন। আমরা এটাকে কি বলি? গাটেশন বলে থাকি। তবে মনে রাখবা, শীতকালে উদ্ভিদের দুই প্রান্তে, উদ্ভিদের পাতার মধ্যে দুই দিকে কি শিশির বিন্দু জমে থাকে না? এই শিশির বিন্দু কিন্তু আবার গাটেশন না, শিশির বিন্দু গাটেশন না। তো শীতকালে আমরা যেটি সেটা না। তবে মনে রাখবো, কখন তার চলে এটা? গ্রীষ্মকালে প্রচন্ড গরমের সময় কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, যে কিছু উদ্ভিদের ক্ষেত্রে এরকম 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 কি হয়, পানি ফুটা আকারে পানিটা বের হচ্ছে, পানি ফুটা আকারে বের হচ্ছে, সেটাকে আমরা বলবো গাটেশন। আর গাটেশনটা যেখানে যে রন্ধ্র দিয়ে হচ্ছে সেটাকে আমরা বলবো পানিপত্র রন্ধ্র। সেটাকে আমরা কি বলবো? পানিপত্র রন্ধ্র। তবে সেটা কখন হবে? যখন জিনিসটা হচ্ছে বায়ুমণ্ডলে যখন প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকে, বায়ুমণ্ডলে প্রচুর আর্দ্রতা থাকে। শীতকালটা আর্দ্র না, শীতকাল তো রুক্ষ। শীতকালে আমাদের কি বিভিন্ন ঠোঁটের মধ্যে বিভিন্ন লিপজেল দেওয়া লাগে, বিভিন্ন তেল ইউজ করতে হয়, তাহলে আমাদের ত্বক ফেটে যায়। শীতকাল তো রুক্ষ, সেটা না। যখন পরিবেশটা আর্দ্র থাকবে, মাটিতে যখন প্রচুর পরিমাণ পানি থাকবে, এবং বায়ুমণ্ডলেও যখন প্রচুর পরিমাণ বাষ্প থাকবে, ঠিক আছে? তাহলে মাটিতেও প্রচুর পরিমাণ পানি, বায়ুমণ্ডলীয় বাষ্প থাকা মানে কি? বায়ুমণ্ডলের আর্দ্রতা বেশি যদি হয়, বায়ুমণ্ডলের আর্দ্রতা মানে বায়ুমণ্ডলে পানি যদি বেশি থাকে, তখন পানিগুলো ফুটায় বের হয়। তখন পানিগুলো কি হয়? ফুটায় বের হয়। এটাকে আমরা বলি গাটেশন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। তখন কখন হবে? তাহলে মাটিতে প্রচুর পরিমাণ পানি থাকলে আর বায়ুমণ্ডল আর্দ্র হলে, নট শীতকালে। শীতকালে যেটা হয় সেটা হচ্ছে কুয়াশা বা শিশির বিন্দু। শিশির বিন্দু। সেটাকে আমরা শিশির বিন্দু বলবো। তো এই পর্যন্ত এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু তাড়াতাড়ি কনফার্ম করো। প্রস্বেদন ভার্সেস গাটেশন। হ্যাঁ, এটা বুঝছো তোমরা? ওকে, বুঝছো কিনা বলো, তাড়াতাড়ি বলো। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমরা এই উদাহরণটা মনে রাখবা। ঘাস, কচু, টমেটো। ঘাস কোন উদ্ভিদের ক্ষেত্রে যেটা বেশি দেখা যায়? কোন উদ্ভিদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়? হ্যাঁ, আমি যদি তোমাদেরকে বলি, একটা হচ্ছে ঘাস, উদ্ভিদগুলোর নাম হচ্ছে ঘাস, তারপর হচ্ছে কচু, তারপর হচ্ছে টমেটো। তো দেখো, কি উদ্ভিদ? ঘাস, কচু, টমেটো। তিনটা, ঘাস, কচু, টমেটো। হ্যাঁ, ঘাস, কচু, টমেটো, এই তিনটা উদ্ভিদের ক্ষেত্রে হাইড্রোদুরটা হয় বা পানিপত্র রন্ধ্রটা থাকে, এবং এদের ক্ষেত্রে গাটেশন হয়। তোমরা আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো তোমাদেরকে হ্যাঁ, যাদের গরমকালে ঠোঁট ফাটে এরকম আছে, কারণ সবার স্কিনের গঠনটা একরকম না, ফাটে। আমার অনেক সময়, আমার আগে কখনোই ঠোঁট ফাটতো না, তো এখন মানে হঠাৎ এক শীতে আবার ঠোঁট ফাটা শুরু হয়েছে, এখন গরমেও অনেক সময় ফেটে যায়। এটা অনেকেরই হতে পারে। তো এটা সবার স্কিনের গঠন তো একরকম না। তো আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। তো তোমরা কিছুটা বইয়ের হেল্প নিয়ে এবং জিনিসগুলো তোমরা নোট করে ফেলবা এবং আমার কথাগুলো শুনে, ঠিক আছে? আর হচ্ছে আমরা আগামী ক্লাসে যে জিনিসটা পড়বো, যেটা বলছিলাম যে উদ্ভিদের ভিত্তিটা, উদ্ভিদের গ্রাউন্ড, উদ্ভিদের কি, এখন আমরা পড়বো কি, আমরা শুধুমাত্র আমরা কি পড়ছি? এপিডার্মাসটা পড়ছি, ত্বকটা পড়ছি, ত্বকের মধ্যে কি আছে সেই গঠনগুলো আমরা পড়লাম। এখন আমরা পড়বো হচ্ছে, মানে আগামী ক্লাসে এটা পড়বো, উদ্ভিদের গঠনটা পড়বো, মানে উদ্ভিদটা কেটে ফেললে ভিতরে কি আমরা পাবো, ত্বকের ভিতরে কি আছে, সোজা কথা যেটা। এখন আমরা শুধু বাকলটা নিয়ে আলোচনা করছি, সোজা কথা যদি বলি। এখন ত্বকের ভিতরে যে গ্রাউন্ডটা আছে, ওই গ্রাউন্ডটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, ঠিক আছে? তারপরে আমরা এবং পরবর্তীতে আমরা জাইলেম, ফ্লেম, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জেনে নেব, ঠিক আছে? টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।